আজ আমার কলেজের প্রথম দিন, তাই কিছু না ভেবে তাড়াতাড়ি কলেজে যাচ্ছি। তেমন ভালো কাপড় নেই, যেটা আমার চোখে সবচেয়ে ভালো মনে হয় সেই কাপড়গুলোই পরলাম। রিক্সা নিয়ে কলেজে নামলাম, তারপর 10 টাকা ভাড়া দিয়ে কলেজে ঢুকতে যাব। এই ছেলে, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে? দেখছেন তো, কলেজে যাচ্ছি। কি কলেজে যাচ্ছ? যাও, এখানে কি করো? তাহলে সরেন, ভিতরে যাই। ভিতরে যায় মানে? তুমি জানো এই কলেজে শুধুমাত্র বড় লোকের ছেলে মেয়ে পড়তে পারে। তুমি এখানে ঢুকবে কেন? তোমার কাপড় দেখে মনে হয় না 3 বেলা ঠিক মতো খেতে পাও। আসছে আবার এই কলেজে। যাও, যত সব। অযথা বকবেন না তো, আমি এই কলেজেই পড়ি। সরে দাঁড়ান, দেরি হয়ে যাচ্ছে। না না, তোমাকে। আর কিছু বলার আগে প্রিন্সিপাল স্যার দারোয়ানকে ডাক দিল। দারোয়ান সেদিকে চলে গেল। আমি এই সুযোগে কাজে লাগিয়ে ভিতরে ঢুকে গেলাম। সামনে গিয়ে দেখলাম দুটো ছেলেকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে, তাও আবার একদল মেয়ে। কাহিনীটা খুব ভালো করে বুঝলাম, র্যাগিং চলছে। তাই আমি সেদিকে না গিয়ে অন্যদিকে জোরে হাঁটা ধরলাম। আমার ক্লাসরুমে কোনটা হবে তাও জানি না, কার থেকে জিজ্ঞেস করব তাও বুঝতে পারছি না। এদিকে ওদিকে তাকাচ্ছি আর সামনে হাঁটছি। হঠাৎ কে যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি মাটিতে পড়ে গেলাম। মাটি থেকে উঠে দেখি একটা মেয়ে মাটিতে পড়ে আছে, চেহারাটা দেখা যাচ্ছে না। আমার সাথে এই মেয়েটা ধাক্কা খেয়েছে মনে হয়, তাই হাত বাড়িয়ে দিলাম মেয়েটা যাতে মাটি থেকে উঠতে পারে। মেয়েটা মাথা তুলে আমার দিকে তাকাতে মনে হলো আমার পুরো পৃথিবীটা ঘুরে উঠল। মনে হয় এই প্রথম কোনো পরী আকাশ থেকে নেমে আসছে। কিন্তু মেয়েটা ছেলেদের মতো পোশাক পরে আছে কেন? আমি হাত এখনো বাড়িয়ে আছি, কিন্তু মেয়েটা আমার হাত না ধরে নিজে নিজেই উঠে গেল। ওই শালা, চোখে দেখিস না? খালি মেয়ে দেখলে ধাক্কা খেতে মন চায়। সরি, আমি দেখতে পাইনি। আর ধাক্কা আপনি মেরেছেন, আমি না। ওকে? কি? আমার মুখের ওপর কথা? আমাকে ধাক্কা মেরে আবার আমাকে দোষ দিচ্ছিস? তোকে তো আমি আজ মেরেই ফেলবো। আমাদের কথা হচ্ছে দেখে কান ধরে দাঁড় করিয়ে রাখা মেয়েগুলো আসলো। তাদের মধ্যে একজন বলে উঠলো, এখানে কি হচ্ছে মারিয়া? আমি বুঝলাম যার সাথে ধাক্কা খেয়েছি তার নাম মারিয়া। দেখ, এই শালা আমাকে ধাক্কা দিয়ে বলছে আমি তোকে ধাক্কা মেরেছি। এখন একে কি করব বল নিশা? গুন্ডি মেয়েগুলো হলো নিশা, তানহা, সিমি, সিনথিয়া। তুই শুধু একবার বল একে কি করব, বাকিটা আমি দেখব। দেখে তো মনে হয় কোনো বন থেকে উঠে আসছে। ওয়াক থু। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। দেখ শার্টটা কেমন, মনে হচ্ছে কোনো চায়ের দোকানের ছেলে পড়ছে। দেখেন, আপনারা যথারীতি আমাকে অপমান করছেন। তোর মুখ দেখছি অনেক বুলি ফুটছে। এই মার ভিখারির বাচ্চাটাকে। মারিয়া বলতে না বলতেই সবাই আমাকে মারতে লাগলো। এক পর্যায়ে তারা আমাকে মেরে রক্তাক্ত করে ফেললো। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না, প্লিজ। তারপর তারা থামলো। তুই এই কলেজে কি করছিস? আমি এই কলেজে ভর্তি হয়েছি। কি এই কলেজে? জানি না কোথা থেকে কোন ভিখারি এই কলেজে পড়তে এসেছে। কোন ইয়ারে পড়িস? জি, দ্বিতীয় ইয়ারে। মানে আমাদের সাথে? আমি হলাম এদের লিডার, মানে এই কলেজের বাবা। আমার সাথে লাগতে আসলে তুই শেষ। আমাদের আসতে যেতে সালাম দিবি, আর আমরা যা বলবো করবি। মনে থাকবে তো? জি, মনে থাকবে। যা এখন সামনে থেকে। আমি চলে আসলাম একটু সাইডে। আমি মার খাচ্ছিলাম আর সবাই দাঁড়িয়ে দেখছিল, কেউ কিচ্ছু বলেনি। আজ গরিব বলে এমনটা করলো। আমি একজনকে বললাম, ভাই দ্বিতীয় বর্ষের ক্লাস কোনটা? তুমিও কি দ্বিতীয় বর্ষে পড়ো? হুম। আমিও দ্বিতীয় বর্ষে পড়ি। আমি শিকদার। তুমি? আমি রবিউল হাসান। তাহলে তো আমরা ফ্রেন্ডস। আমার মতো খ্যাতের সাথে ফ্রেন্ডশিপ? আরে বন্ধুত্ব ধনী গরিব দেখে হয় না। চলো ক্লাসে যাই। যদি আমরা ফ্রেন্ড তাহলে তুমি করে বলা চলবে না, তুই করে বলতে হবে। ওকে, তুই করে বলবো। চল। তারপর আমি আমার ফ্রেন্ড শিকদারের কলেজের রুমে ঢুকলাম। আমরা পিছনের দিকে একটা সিটে গিয়ে বসলাম। তখনই কেউ একজন আমাদের সামনে এসে বলল, হাই, আমি সাগর, এই ক্লাসে পড়ি। তোমাকে কখনো দেখলাম না, তুমি নতুন নাকি? আমি এই কলেজে নতুন, ট্রান্সফার হয়ে এসেছি। হে শিকদার, কেমন আছো? এই তো ভালো, তুমি? ভালো। তা তোমাকে দেখলাম মারিয়া আর তার গ্যাং মারছে। আমি জানি না তারা কেন এমন করলো আমার সাথে। দেখলাম মারিয়া ইচ্ছে করে তোমাকে ধাক্কা মেরেছে আর দোষ দিচ্ছে তোমার উপর। শেষে মারটা তোমাকে খেতে হলো। গরিব বলে এমন করলো। এসব চিন্তা করো না, শুধু মনে রেখো মারিয়া হলো তাদের গ্যাংয়ের লিডার। পুরো কলেজ তার কথাই চলে। কেউ তার সাথে বাজি নিলে তাকে মারিয়া মেরে ফেলে। কি স্যারেরা কিছু বলবে না? না, কি বা বলবে। মারিয়া হলো সাকিব ভাইয়ের বোন, যে এই শহরের মাফিয়া।
পুলিশও কিছু করতে পারে না। কি মাফিয়া? নাম করা মাফিয়া। ও আমার কোনো ক্ষতি করবে না তো? মারিয়া কখন কি করে কেউ বোঝে না, তাই সাবধান থাকা ভালো। ওকে। আচ্ছা, আমি কি তোমার বয়ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ, হতে পারি। আমি খ্যাত, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে তুমি? আরে বন্ধুত্বে এসব চলে না, বন্ধুত্ব বন্ধুত্বই হয়। ওকে। তাহলে আজ থেকে আমরা 3 জন ফ্রেন্ড। বাট তুই করে বলবো। ওকে। তারপর আমি সাকুর শিকদার 3 জন এক সিটে বসলাম। কিছুক্ষণ পর স্যার আসলো। সবাই দাঁড়ালাম। স্যার সবাইকে বসতে বলে আমার দাঁড় করালো। তোমার নাম কি? জি স্যার, রবিউল হাসান। বাসা কোথায়? দেখে তো মনে হয় কোনো বস্তিতে। জি স্যার, পাশের বস্তিতে থাকি। তুমি এই কলেজে কিভাবে ভর্তি হলে? এটা বাংলাদেশের নাম্বার 1 কলেজ, তুমি কিভাবে ভর্তি হলে? জি স্যার, মানে তখনই মারিয়া তার গ্যাং নিয়ে ক্লাসে আসলো। স্যারের অনুমতি ছাড়া ক্লাসে ঢুকে গেল আর সামনের সিটে গিয়ে বসলো। স্যার আমাকে বসতে বলল, আমিও তার কিছু না বলে বসে গেলাম। তারপর ক্লাসে মনোযোগ দিলাম। তখনই প্রিন্সিপাল স্যার আসলো। সবার ক্লাস কেমন চলতেছে? ভালো স্যার। আচ্ছা, যে জন্য আসলাম তাই বলি। এখানে একটা নতুন ছেলে ভর্তি হয়েছে, কই সে? তখন আমি দাঁড়ালাম। সবাই ওকে চিনে রাখো, তোমাদের নতুন বন্ধু। যদিও সবার মতো বড় লোক না, কিন্তু ওর মনটা অনেক বড়। যাই হোক, তোমার নামটা কি? স্যার আমার নাম রবিউল হাসান। ওকে, সবাই রবিউল হাসানকে বন্ধু বানিয়ে নেবে। আর হ্যাঁ, সবাই বেশি ভাব দেখাতে যেও না, বিশেষ করে মারিয়া, তোমাকে বলছি। আসি। স্যার এই বলে চলে গেল। আর এদিকে স্যারের শেষ কথায় মারিয়া রেগে আগুন। প্রিন্সিপাল যাওয়ার সাথে সাথে মারিয়া দাঁড়িয়ে গেল আর স্যারকে বলল, স্যার ভালো লাগছে না আজকে, আপনি আজকে আসতে পারেন। ওকে, আসলাম তাহলে। মারিয়াকে সবাই ভয় পায়, তাই স্যারও কিছু বলতে পারলো না। স্যার চলে গেল। স্যার যাওয়ার পর মারিয়া সোজা আমার কাছে আসলো। এসে বলল, কে রে তুই? আজ প্রথম প্রিন্সিপালের বাচ্চা আমাকে সামনাসামনি এমন কথা বলো, তাও তোর মতো একটা বস্তির ছেলের জন্য। তুই প্রিন্সিপালের কি? আমি কিছু না। কি কিছু না? ঠিক করে বল। দেখো মারিয়া, তুমি এভাবে সবার সাথে খারাপ আচরণ করতে পারো না। কি পাও এসব করে? সাথে সাথে মারিয়া সাগরকে চড় মেরে দিল আর বলল, কি করব না তা কি তোর থেকে শিখতে হবে? তোর সাথে কথা বলছি আমি। সরি, ভুল হয়ে গেছে। আর যদি ভুল হয় তাহলে সোজা উপরে পাঠিয়ে দেব, মনে রাখিস। মনে থাকবে। বল, কে তুই? রবিউল হাসান। তোর জন্য কেন প্রিন্সিপাল আমাকে এমন করে বলল? স্যার আমাকে আগে থেকেই চেনে, তাই বলল। সত্যি তো? সত্যি। ঠিক আছে, আমি যখন যা বলবো করবি, নয়তো ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব। জি করব। মনে থাকে যেন। তারপর মারিয়া নিজের সিটে চলে গেল। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যার আবার আসলো। মারিয়া, তোমার সমস্যা কি? কেন এমন করছো? কই কোনো সমস্যা না তো। তাহলে ক্লাস করাতে দিচ্ছ না কেন? আর স্টুডেন্টের সাথে খারাপ আচরণ করছো কেন? আব্বে স্যার, এটা আমার পাওয়ার, মাত্র বোঝাচ্ছিলাম। আমি চাইলে সব পারি। যদি এই পাওয়ার না থাকে তখন কি করবে? হ্যাঁ, পাওয়ার থাকবে না, কয় কি? দেখো মা, আমি তোমাকে বোঝাতে চাই, তুমি যা করছো ভালো করছো না। একটু মেয়েদের মতো তো চলতে পারো। কেন মনে হলো আমি মেয়েদের মতো চলি না? শার্ট প্যান্ট কোনো মেয়ে পরে না, সাথে তোমার সঙ্গীদের এমন বানিয়ে ফেলেছো কেন মা? মেয়েদের মতো বাসে ট্রাই করো, জীবনের মানেটা বুঝবে। যাবেন আপনি এখান থেকে? প্রিন্সিপাল স্যার ভয়ে চলে গেল। তখন মারিয়া কি করে তার হিসাব নেয়। পরের ক্লাস মারিয়া ঠিক মতো করলো। তৃতীয় ক্লাসে আবার আমার কাছে আসলো। ওই শোন, বাহিরে গিয়ে আমাদের জন্য আইসক্রিম নিয়ে আয়। এই সময় তো ক্লাস চলছে, আমার ক্লাস করতে হবে। আপনি যান, আমি ক্লাস করব। সাথে সাথে চড় বসিয়ে দিল আমার গালে। আমার কথা না শুনলে ক্লাস করা তো দূরের কথা, কলেজেও আসতে পারবি না। কেন এমন করছেন? এখানে আরো অনেকে আছে, গিয়ে তাদের বলেন আমি পারবো না। মারিয়া আবারও চড় মারতে যাবে, তখন শিকদার মারিয়ার হাত ধরে ফেললো। আমি এনে দিচ্ছি, ওকে ছেড়ে দাও মারিয়া। তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরিস? আজ তো তুই শেষ। তোমার কাজটা আমি করব, তাই হাত ধরলাম। তোদের দুইজনের অনেক বলি ফুটছে। আজ তোদের অবস্থা এমন করব যেন আর কেউ আমার চোখে চোখ রেখে কথা বলতে না পারে। তারপর মারিয়া আমাকে আর শিকদারকে কলার ধরে মাঠে নিয়ে গেল। তারপর আমাদের দুজনকে মাঠে ধাক্কা মেরে ফেলে দিল। এদের দুজনে এমন অবস্থা করবি যাতে বাবার নাম ভুলে যায়। তারপর তারা হকি স্টিক, ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প নিয়ে আসলো। তারপর আর কি, ইচ্ছা মতো মারলো আমাদের। শিকদার যে কি কান্না করছে যেন ছেড়ে দেয়, কিন্তু কে শোনে কার কথা? সবাই আমাদের ইচ্ছা মতো মারলো, কিন্তু একটা মেয়ে না মেরে সোজা দাঁড়িয়ে আছে। কি হলো সিনথিয়া?
তুই মারছিস না কেন? আমার শরীরটা ভালো নেই রে, তাই কিছু ভালো লাগছে না। তাহলে তোর কাজটা আমি করছি। বলে মারিয়া সিনথিয়ার হাত থেকে স্ট্যাম্পটা নিয়ে নিল। ওই স্ট্যাম্প দিয়ে মারিয়া আমার পায়ে মারলো। সাথে সাথে আমি চিৎকার করে উঠলাম। মারিয়া আমার অপর পায়ে আবার মারলো। আমি আবারও চিৎকার করে উঠলাম। তারপর মারিয়া ঘাড়ে মারলো, তারপর মাথায়। আমার চোখ বন্ধ হয়ে আসছে, আর কিচ্ছু মনে নেই। চোখ খুলতে নিজেকে একই জায়গায় আবিষ্কার করলাম। কি কপাল রে ভাই, কেউ একটু হসপিটালেও নিয়ে গেল না। শিকদারও আমার সাথে পড়ে আছে। আমার পায়ে অনেক ব্যথা করছে, তাও শিকদারের কাছে গেলাম, তাকে ডাকলাম, কিন্তু জ্ঞান ফিরল না। আর একটু কষ্ট করে পানি নিয়ে আসলাম। পানি ছিটানোর পর শিকদারের জ্ঞান ফিরল। কলেজে কেউ নেই, শুধু পড়ে আছি আমি আর শিকদার। সাগরকেও দেখছি না। কোনো রকম শিকদারকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে আসলাম। বাইরে এসে একটা ট্যাক্সি নিয়ে হসপিটালে গেলাম। ট্রিটমেন্ট করিয়ে আমরা যে যার বাসায় চলে এলাম। রাতে আমার ভাঙা বস্তিতে বসে আছি আর ভাবতে লাগলাম, আজ যদি আপু আমাকে এই লাইফে নামিয়ে না দিত, তাহলে বুঝতাম না গরিবের লাইফটা কতটা কঠিন। সত্যি আপু, অনেক কঠিন রে এই লাইফ। যার একটু ক্ষমতা আছে সে অপরকে বিড়াল মনে করে। ধন্যবাদ আপু, তুমি আমাকে বোঝার সুযোগ করে দিয়েছো গরিব লাইফটার। এসব ভাবছিলাম আর চোখের জল ফেলছিলাম। আমার কলেজের দুটা বন্ধু, তার মধ্যে একজন কোথায় চলে গেল, একটুও হেল্প করতে আসলো না। সকালে ঘুম থেকে উঠে গোসল করে কলেজে গেলাম। আবার দারোয়ানের ঝামেলা। বেটা আবারও ঢুকতে দিচ্ছে না। পকেট থেকে 20 টাকা বের করে দিয়ে ঢুকলাম। বেটা ঘুষ নিচ্ছে। ক্লাস হতে আরও অনেকটা সময় আছে, যদিও শরীর ভালো না, তাও ক্লাস তো করতেই হবে। তাই চলে এলাম, গিয়ে একপাশে বসলাম। শিকদারের শরীর ভালো না, তাই সে কলেজে আসেনি। দেখি সাগর আসে কিনা। ক্লাস শুরু হতে আরও দেরি, তাই বসে বসে সাগরের অপেক্ষায় আছি। যদি সে আসে তাহলে ভালো, না আসলেও নিজে ক্লাস করব। কিছু সময় পর সাগর আসলো। আমাকে না দেখে অন্যদিকে চলে যাচ্ছিল, তাই আমি ডাক দিলাম। সাগর আমার কাছে আসলো। কাল কোথায় গিয়েছিলি আমাদের এভাবে রেখে? তাহলে কালকের ঘটনা শোনো। তোদের যখন ট্রেনে মাঠে নিয়ে আসলো, তখন আমার কাছে আমার বোন ফোন দেয়, বলে মায়ের শরীর ভালো না, হসপিটালে নিয়ে যাচ্ছি, তুই তাড়াতাড়ি চলে আয়। আমি তবুও একটু পরে যাই। আমি অপেক্ষা করছিলাম যখন মারিয়া তোদের ছেড়ে দেবে, তখন তোদের নিয়ে একসাথে যাব। কিন্তু মারিয়া তোদের মারার পর সবাইকে কি বলেছে জানিস? কি বলছে? মারিয়া বলেছে যদি তোদের কেউ হসপিটালে নিয়ে যায় বা বাসায় যেতে কেউ সাহায্য করে, তাহলে তার লাশ ফেলে দেবে। বুঝতেই পারছিস, মাফিয়ার বোন, কারো সাহস নেই তার কথা অমান্য করার। আমি তখন বাসায় চলে যাই, আর তোর নাম্বার না থাকায় ফোন দিতেও পারিনি। এখন তোর নাম্বারটা দে। ওকে, নাও আমার নাম্বারটা। ওকে, আমি কল দিচ্ছি, আমার নাম্বারটাও সেভ করে রাখ। সাগর কল দিল, আমি নাম্বার সেভ করে রাখলাম। কিছুক্ষণ পর ক্লাসের দিকে যাচ্ছিলাম, তখনই মারিয়ার ডাক। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আমিও মারিয়াকে ভয় পেয়ে পেয়ে আসছিলাম। মনে মনে চাচ্ছিলাম যাতে মারিয়ার সাথে দেখা না হয়, কিন্তু দেখা হয়ে গেল। ওই ছ্যামড়া, এদিকে আয়। আমি না শোনার ভান করে চলে যাচ্ছিলাম। আবার ডাক দিল। এবার না গেলে আবারও মারতে পারে, তাই এবার মারিয়ার কাছে গেলাম। মারিয়ার কাছে যেতেই ঠাস ঠাস করে 2টা চড় দিল আমার। আমি কিছু বলছি না, গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আয় বস্তির ছেলে, তোকে না বলছি আমি ডাকলে আসবি? জি আসলাম তো। আগে কেন আসিস নাই? তোকে কতবার ডাকতে হবে? আমি প্রথমে বুঝতে পারিনি আপনি কাকে ডাকছেন, পরে যখন বুঝলাম তখন এসেছি। না, তুই ইচ্ছে করে প্রথমে আসিসনি, এখন তোর শাস্তি পেতে হবে। আমি সত্যি বুঝতে পারিনি। তা আমি জানি না, এখন তোর শাস্তি কি দেওয়া যায়। তোরা বল, তার শাস্তি কি দিব? তাদের থেকে সিনথিয়া বলল, আজকে ছেড়ে দে, হয়তো ভুল করেছে। আবার আরেকজন বলে উঠল, না না, ছেড়ে দেওয়া যাবে না। যদি আমরা ছেড়ে দিই তাহলে কলেজের বাকি ছেলে মেয়ে মনে করবে আমরা দুর্বল। শাস্তি তো দিতেই হবে। কি শাস্তি দিবি তাই বল। পেয়েছি একটা। কি রে? এখন এই খ্যাতটা আমাদের জন্য ফুচকা নিয়ে আসবে। কিন্তু এখন তোর ক্লাস, দেখ মারিয়া, ওকে ক্লাসগুলো করতে দে, পরে না হয় শাস্তি দেবে। আমি বুঝলাম না, আমার হয়ে ওর সাফাই কেন গাইছিস? তেমন কিছু না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এই সময় আমার ক্লাস করার কথা, কিন্তু এরা যা শুরু করেছে জানি না এভাবে বস্তির ছেলে সেজে কতদিন থাকতে পারি। কি হলো, কথা কানে যায় না? যা গিয়ে ফুচকা নিয়ে আয়। এখানে তো ফুচকা আসে না। যদি ফুচকা আনতে যাই তাহলে বাজারে যেতে হবে, আর বাজারে গেলে আমার ক্লাস করা হবে না। এত কিছু জানি না,
গিয়ে এখন ফুচকা নিয়ে আসবি। আমার কাছে টাকা নেই, যদিও টাকা আছে মিথ্যে বললাম যাতে আমাকে ছেড়ে দেয়। জানতাম তো খেদের কাছে টাকা থাকবে না। এই নে 500 টাকা, গিয়ে আমাদের সবার জন্য ফুচকা নিয়ে আয়। অবশ্য সাগর দূর থেকে এইসব দেখছে। আমার সাথে মারিয়ার কাছে সেও আসতে চেয়েছিল, আমি তাকে আসতে বারণ করলাম, তাই দূর থেকে দেখছি। এখন আমার গুরুত্বপূর্ণ ক্লাস আছে, এই ক্লাসটা করে আমি ফুচকা নিয়ে আসি। কি আবার মুখে মুখে কথা? আজ তো তোকে মেরেই ফেলবো। না না, আমাকে মারবেন না, আমি যাচ্ছি ফুচকা আনতে। গুড, তাড়াতাড়ি নিয়ে আসবি। আমি কিছু না বলে ফুচকা আনতে বাজারে চলে গেলাম। যাওয়ার সময় কোনো ঝামেলা হয়নি, কিন্তু আসার সময় আটকে গেলাম জ্যামে। আসতে প্রায় 1 ঘন্টা লাগলো। জ্যামের মধ্যে কেউ একজন আমাকে খেয়াল করছে, যেটা আমার অজানা। সে আবার আমাকে ফলো করতে করতে আমার কলেজেও এসে গেছে, যেটা ছিল আমার অগোচরে। আমি কলেজে ফুচকা নিয়ে ঢুকতে যাব, আবার দারোয়ান বেটা আটকালো। এমনিতে দেরি হয়ে গেছে, তার উপরে এই বেটার অত্যাচার, মাথা গেল গরম হয়ে। দিলাম জায়গা মতো একটা কিক, বেটা মাগো বলে বসে গেল। আমি তাড়াতাড়ি মারিয়ার কাছে গেলাম। তাদের একটাই কাজ, সারাদিন ছেলের বিরক্ত করা। মারিয়া আর তার দল একপাশে বসে আছে, আমি ওখানে গিয়ে তাদের ফুচকা দিলাম। তোকে কখন পাঠিয়েছি আর আসলি এখন? আমি তো দেরি করতে চাইনি, জ্যামে পড়ে গেছিলাম, তাই দেরি হয়ে গেল। আমার সাথে মিথ্যে বলবি না একদম। সত্যি বলছি আমি। আর আসতে দারোয়ান আমাকে ঢুকতে দিচ্ছিল না, তাই আর একটু বেশি দেরি হলো। কি তুই বলিসনি তুই আমার কাছে গেছিস? বলছি তো, সে আরও আপনার নাম বলায় আমাকে ঝাড়ি দিচ্ছে। যদিও তেমনটা হয়নি, বেটা বারবার আমার সাথে ঝামেলা করে, তার হাত থেকে বাঁচতে এই কথা বললাম। কি ওই ব্যাটার এত বড় সাহস আমার নাম ধরে তোকে আরো ঝাড়ি দিচ্ছে? আজ তো তাকে আমি দেখে নেব। আপনার নাম না বললে আমাকে আরো 5 মিনিট আগে আসতে দিত, আপনার নাম বলায় আরো 5 মিনিট দাঁড় করিয়ে রাখলো। বেটার শিক্ষা দিতে কিছুটা বানিয়ে বললাম আর কি। ওকে তুই যা, আমি দারোয়ানের বাচ্চাকে দেখছি। ওকে, আমি আসি। আমি চলে আসলাম। আসার সময় মারিয়ার দিকে ফিরে একবার দেখে নিলাম, তার দারোয়ান বেটার উপর কেমন রাগ হয় দেখার জন্য। কিন্তু এ কি, এ তো মুখ কালো করে বসে আছে, না মানে মুখ কালো করে দাঁড়িয়ে আছে। কিন্তু হঠাৎ কি হলো? যা হবার হোক, তাতে আমার কি, আমি ক্লাসের দিকে চলে গেলাম। এইদিকে মারিয়া ভাবতে লাগলো, কালকে এই খ্যাতটাকে আর তার বন্ধুকে এত মার দিলাম, তাও এই খ্যাতটা কলেজে কিভাবে আসলো? এর তো হসপিটালে বা পোস্টে বেডে শুয়ে থাকার কথা। এর ফ্রেন্ড তো আসলো না, তাহলে এ কিভাবে আসলো? আর মার তো এই খ্যাতটাকে বেশি দিয়েছি, তাও। কি ভাবছিস? চল দারোয়ানকে একটু দেখে আসি। সিমির কথায় মারিয়ার ভাবনার জগতের ইতি ঘটল। হ্যাঁ চল, দারোয়ান বেটাকে দেখে আসি। এইদিকে আমি ক্লাসের সামনে গিয়ে দরজায় দাঁড়ালাম। কামিং স্যার। স্যার আমার দিকে তাকিয়ে একগাল বিরক্তের ছাপ মুখে রেখে বলল, কি চাই? স্যার ক্লাস করতে চাই। এই দেরি হলো কেন? এতক্ষণ কোথায় ছিলে? ভিক্ষা করতে গেছিলা নাকি? দেখে তো মনে হয় তাই করো। কোত্থেকে যে এসব ভিখারি আছে? স্যার যথারীতি আমাকে অপমান করছেন, তাও আমি কোনো প্রতিবাদ করছি না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আর স্যার ঘৃণিত কথাগুলো হজম করার ট্রাই করছি। কি হলো, কথা বলছো না কেন? স্যার আমি আস্তে আস্তে দেরি করিনি, আমি ঠিক সময়ে আসছিলাম, কিন্তু মারিয়া আমাকে ফুচকার জন্য বাজারে পাঠিয়েছে, তাই আমার আসতে দেরি হলো। ও, মারিয়া কোথাও পাঠিয়েছে? আগে বলবে তো। আসো আসো, ভিতরে আসো। যদিও কথাগুলো স্যার মুখ থেকে বলল, মারিয়ার কথা বলা স্যার যথারীতি ভয় পেয়েছে। তারপর ভিতরে গিয়ে শেষ সিটে গিয়ে বসলাম। এটাই একটা নিয়ম, যার টাকা আছে, ক্ষমতা আছে, সে যেখানে খুশি বসতে পারবে। যার টাকার পাওয়ার নেই, ক্ষমতা নেই, তাকে পিছনে গিয়ে বসতে হবে। তাই আমিও পিছনে গিয়ে বসলাম। ওই সিটে আগে থেকে সাগর বসেছিল, তার পাশে গিয়ে বসলাম। আজ শিকদার আসে নাই, তাই আমরা দুজন বসে ক্লাস করছি। একটার পর একটা ক্লাস করতে করতে সব ক্লাস শেষ করলাম। যদিও প্রথম ক্লাসটা মারিয়ার জন্য করতে পারিনি। সব ক্লাস শেষের বাইরে আসলাম। সাগর আর আমি গেট দিয়ে বের হতেই দারোয়ান বেটা আবারও আটকালো। তুই সকালে মারিয়া ম্যামকে কি বলছিস? কই কিছু না তো। আচ্ছা বাদ দিলাম, কিন্তু আমাকে সকালে কি করেছিস এটা শাস্তি তোকে পেতে হবে। দেখেন মামা, সকালে মাথা গরম ছিল তাই এমন করছি। এখন যদি আর বাড়াবাড়ি করেন তাহলে সকালের থেকে বেশি দেব। কি, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? ধরে নে তোর জন্য এটা সংকেত। তোকে তো আমি। আর কিছু বলার আগে একজন স্যার আসলো, তাই দারোয়ান বেটা আর কিছু বলতে পারিনি। আমি আর সাগর বাসায় চলে আসলাম।
বারবার মনে হচ্ছে কেউ আমায় ফলো করছে। তাও আমি কোনো পাত্তা না দিয়ে নিজেদের বস্তির ভিতরে ঢুকে গেলাম। গিয়ে আমার রুমে শুয়ে পড়লাম। অনেকদিন থেকে মা আর আপুর সাথে কথা বলিনি, তাই ফোন দিলাম আপুকে। আপু ফোন রিসিভ করলো। কেমন আছিস ভাই? এই তো আপু, অনেক ভালো এই লাইফটা। আমি জানি ভাই তুই কষ্টে আছিস, তাও মাত্র একটা বছরই তো, একটু কষ্ট কর, আসল হিরে খুঁজে পাবি। আপু, জানো আপু, এই গরিব হয়ে বেঁচে থাকাটা খুব কষ্টের। বড়লোকেদের একটু রাগ উঠলেই তা গরিবের উপর ছাড়ে। কি করবি বল, মাত্র একটা বছর ভাই, কষ্ট কর প্লিজ। মা কোথায়, একটু কথা বলবো? ওকে, আমি দিচ্ছি। হ্যালো বাবা, কেমন আছিস? এই তো মা, বেশ ভালো। তোমার শরীর ভালো তো? হ্যাঁ ভালো, নিজের খেয়াল রাখিস বাবা, আর তোর কাজ শেষ না হওয়া অবধি লেগে থাকবি। হ্যাঁ মা, দোয়া করবে। আমি সবসময় তোর জন্য দোয়া করি বাবা। ওকে মা, আপুকে দাও। আপু, মায়ের খেয়াল রেখো আর নিজেরও খেয়াল রাখবে। আমাকে নিয়ে একদম চিন্তা করবে না। আর রাশেদের সাথে কি তোমার কথা হয়? হ্যাঁ, মাঝে মধ্যে হয়, আর যখনই কথা হয় তখনই কি বলে জানিস? কি বলে? বলে তোর খবর দিতে, শুধু চাই তোর সাথে একটু কথা বলতে। কাল তো তোর নাম্বারও চেয়েছিল, আমি দেইনি। ভালো করছো, আর নাম্বার দেবেও না। মনে রাখবে, আমি কিন্তু একটা বছর গরিবের মতো থাকতে চাই। আর হ্যাঁ, রাশেদের নাম্বারটা আমাকে টেক্সট করে দিও। ওকে। ওকে, রাখছি তাহলে। ওকে, নিজের খেয়াল রাখিস। আই লাভ ইউ ভেরি মাচ আপু। লাভ ইউ টু ভাই। আল্লাহ হাফেজ। তারপর ফোন কেটে দিলাম। তখন আপু রাশেদের নাম্বার আমাকে টেক্সট করে দিল। আমার পুরাতন সিম আপুর কাছে রেখে আসছি, যাতে কেউ আমার সাথে যোগাযোগ করতে না পারে। নতুন সিমে কারো নাম্বার নেই, তাই আপুর থেকে রাশেদের নাম্বার নিলাম। বস্তিতে একা থাকি, নিজের কাজ নিজেই করতে হয়, তাই খাবার তুলে দিলাম চুলার উপর। পাশে ভাঙা টেবিলে পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ার পর খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে গেলাম। কলেজে ঢোকার আগে সাগরকে ফোন দিলাম। সে কলেজে নাকি বাইরে জানতে। সে কলেজে এখনো আসেনি, জ্যামে পড়ে গেছে, আসতে একটু দেরি হবে। তাই আমি কলেজে ঢুকতে যাব। তখন কি ভাবছেন, দারোয়ান আটকেছে? আরে না, দারোয়ান বেটা আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। আমি কিছু না বলে ঢুকে গেলাম, কিন্তু দারোয়ানের পথ না আটকানোতে আমার খটকা লাগলো। 7-5 না ভেবে আমি ক্লাসের দিকে রওনা দিলাম। তখনই সিনথিয়া ডাক দিল, তাই সিনথিয়ার কাছে গেলাম। জি বলেন, কি করতে হবে? আমাকে দিয়ে কিছু করানোর জন্যই তো ডেকেছে, এছাড়া তো আর কোনো কারণ নেই। কিন্তু এখানে মারিয়া বা বাকিরা কোথায়? সিনথিয়া একা কেন? না, কিছু করতে ডাকিনি, শুধু আপনাকে একটু হুঁশিয়ারি করতে চাই। আমি সিনথিয়ার কথা শুনে অবাক হলাম। যে মেয়েগুলো তুই ছাড়া কখনো কথা বলেনি, সে আজ কিনা আসছে মেয়েদের একজন আপনি করে বলছে। কারণ কি? আপনি কি হুঁশিয়ার করতে চান? আর আমাকে তুই না বলে আপনি কেন বলছেন? আমি তো খ্যাত বস্তির ছেলে, ভিখারির মতো দেখতে। এসব আমাকে কেন বলছেন? এসব কি আমি আপনাকে কখনো বলেছি? না, তা বলেননি, কিন্তু বলতে কতক্ষণ। যাই হোক, কি বলবেন বলেন। আপনি মারিয়ার থেকে একটু দূরে থাকবেন। আসলে আমি তার ফ্রেন্ড ঠিকই, কিন্তু সেটা নামে মাত্র। আসলে কলেজের সবাই তাকে ভয় পায়, তাই তার সাথে ফ্রেন্ডশিপ করি। প্রকৃত অর্থে আমি মারিয়ার কাজগুলো মোটেও পছন্দ করি না। কি করব বলেন? নিজে ঠিক থাকতে হলেও তার সাথে বন্ধুত্বের অভিনয় করতে হচ্ছে। সত্যি কি আপনি চাপের কারণে তার সাথে বন্ধুত্ব করার ভাব করেছেন? তার সাথে মিশে থাকলে নিজের পড়াশোনা ঠিক মতো করতে পারবো, আর না থাকলে বুঝে নিত। ধন্যবাদ আপনাকে। শোনেন, আপনার নাম্বারটা কি পেতে পারি? আমার নাম্বার নিয়ে কি করবেন? যতটুকু পারি মারিয়ার থেকে আপনাকে দূরে রাখার চেষ্টা করব। তার দরকার নেই, ধন্যবাদ। কিন্তু আমার দরকার। ঠিক বুঝলাম না, আপনার দরকার মানে? আমরা তো একই ক্লাসে পড়ি, বলতে গেলে আমরা ফ্রেন্ড, তাই ফ্রেন্ডের নাম্বার রাখা উচিত। ও নিন। ধন্যবাদ। ঠিক আছে, এখন আমি আসি। আমি চলে আসলাম ক্লাসরুমে। আজকে মারিয়াকে দেখিনি, তার দলের একজন ছাড়া অন্য কাউকেও দেখিনি। তাদের কথা একপাশে রেখে ক্লাস করতে লাগলাম। স্যার, আমার 10 মিনিট পর সাগর আসলো। তারপর দুজন ক্লাস করতে লাগলাম। 2টা ক্লাস শেষ করে 3য় ক্লাসে প্রিন্সিপাল স্যার আসলো। সবার ক্লাস কেমন লাগছে আজ? ভালো স্যার। ভালো হওয়ারই কথা, আজকে তো একজন ক্লাসে নেই। কলেজের পরিবেশটা আজ অনেক ভালো আছে, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো তাহলে। বুঝলাম প্রিন্সিপাল স্যার কার কথা বলছে। মারিয়ার কথা বলছে স্যার। কি মেয়ে রে ভাই, এই মেয়ে না থাকলে কলেজের ছাত্রছাত্রী থেকে শিক্ষক পর্যন্ত সবাই ভালো থাকে। যাক, ভালো হলো না এসে, অন্তত একটা দিন ঠিক মতো ক্লাস করতে পারবো। আমি আস্তে করে সাগরকে বললাম, শিকদারের নাম্বার তার কাছে থাকলে আমাকে নাম্বারটা দিতে। আমার কাছে শিকদারের নাম্বার নেই। সাগর আমাকে শিকদারের নাম্বার দিল। ক্লাস শেষ করে সাগরকে বললাম, চল শিকদারকে দেখে আসি। তুই বাসা চিনিস? না, আমি তো বাসা চিনি না।
ওকে ফোন দিয়ে জেনে নিস তার বাসা কোথায়। তারপর শিকদারকে ফোন দিলাম। প্রথমে রিং বাজলো কিন্তু ধরেনি। আবারও ফোন দিলাম, তখন ধরলো। কে বলছেন? আমি শিকদার বলছি। তাহলে আমি কে? তুই হয়তো কে হতে পারিস বলতো? দেখেন ভাই, আমি বুঝেছি আপনি আমাকে চিনেন। আমি অসুস্থ, ফান করার মুডে নেই এখন, রাখলাম। ফোন কেটে দিতে যাবো তার আগেই আমি নিজের পরিচয় মানে রবিউল হাসান, তার কলেজ বন্ধু। আরে তুই কি মনে করে? আসলে আমার কাছে তোর নাম্বার ছিল না, তাই ফোন দিতে পারিনি। এখন সাগর থেকে নিয়ে তোকে ফোন দিলাম। আচ্ছা, আমরা তোর সাথে দেখা করতে চাই, তাও তোর বাসায়। বলতো তোর বাসাটা কোথায়? আসলে আমরা চিনতেছি না। আচ্ছা, আমি ঠিকানা টেক্সট করে দিচ্ছি, তোরা আয়। ওকে। শিকদারের দেওয়া ঠিকানায় গেলাম। সামনে তাকিয়ে দেখি চোখ কপালে উঠে গেল। এত বড় বাড়ি, আবার এত সুন্দরও, চারপাশে ক্যামেরা লাগানো। দেখে তো মনে হয় না এই বাসাটা ভাড়া দিয়েছে। এটা কি তাহলে শিকদারের আসল বাসা? না, কিছু মাথায় ঢুকছে না। শিকদারকে ফোন দিয়ে দেখি কি বলে। আমি ফোন দিতে যাব তার আগেই শিকদার আমাকে ফোন দিল। শিকদার আমার কাণ্ডগুলো কম্পিউটারেও দেখছিল, তাই আমি ফোন দেওয়ার আগে আমাকে ফোন দিল। আমি ফোন রিসিভ করে বললাম, ভাই এটা কোথায় নিয়ে আসলি? ঠিক জায়গাতেই এনেছি। গেট খুলে ভেতরে ঢোক, ফোন কাটবি না। ওকে। গেট খুলে ভিতরে ঢুকতেই একজন আমার দাঁড় করালো, বলল কোথায় যাচ্ছি, কার কাছে। আমাদের কথাগুলো শিকদার শুনছিল। শিকদার বলল আমাকে ফোনের স্পিকার অন করতে, আমিও করলাম। শিকদার লোকটাকে বলে দিল আমরা তার কাছে যাচ্ছি। তখন লোকটা আমাদের শিকদারের কাছে নিয়ে যায়। আমাদের শিকদারের রুমের সামনে দিয়ে লোকটা চলে যায়। আমি রুমের দরজা নক করতে যাব, তখন শিকদার দরজা খুলে দিল। এটা কি তোর বাসা? আগে তো ভিতরে আয়। ভিতরে গিয়ে দেখি বাসাটা আরো সুন্দর। বাইরে যেমন সুন্দর, ভিতরে তার চেয়ে বেশি সুন্দর। চারপাশে কি সুন্দর পেন্টিং লাগানো, এক কথায় অসাধারণ। বস, কেমন আছিস বল? আমি ঠিক আছি, কিন্তু তুই কেমন আছিস? ভালো। আর সাগর, তুই কেমন আছিস? ভালো। তোর বাসা এটা? কেন বলতো? আসার সময় যেভাবে দেখলাম বাসাটা, মনে হয় তুই অনেক বড় লোক, তাই বললাম। বল, কি খাবি? আরে কিছু খাবো না, তোর অবস্থা জানতে আসলাম। তা কেমনে হয় বল, চা না কফি? কফি হলে ভালো হয়। ওকে, আমি বানিয়ে আনতেছি। আরে তুই বানিয়ে আনতে যাবি কেন? বাসায় তো আরো অনেকে আছে। হ্যাঁ আছে। ওকে বলছি, তোরা বস। শিকদার নিচে চলে গেল। বাসাটা দুতলা, তার নামের সাথে বাসাটার মিল আছে। 2 মিনিট পর শিকদার চলে আসলো কফি হাতে নিয়ে। তুই কেন কষ্ট করতে গেলি? আরে না, আম্মু বানিয়ে দিয়েছে, আমি জাস্ট আনলাম, আর কিছু না। ওকে, এখন কফি দাও। তারপর 3 জন বসে বসে কফি খেলাম, সাথে আড্ডা তো হয়ে গেল। আচ্ছা শিকদার, আমার যতটুকু মনে হয় তুই চাইলে মারিয়ার এই কাজ বাধা দিতে পারিস, কিন্তু তুই এমনটা করছিস না কেন? তুই ঠিক বলছিস, চাইলে বাধা দিতেই পারি। আর মারিয়া চাইলে কি পারে জানিস? কি? মারিয়া চাইলে আমাকে মেরে মাটির নিচে পুঁতে দিতে। তার থেকে ভালো তার সাথে লাগতে না যাওয়া। তখন একটা মহিলা রুমে প্রবেশ করলো। শিকদারের দিকে তাকাতে সে বলল ওটা তার মা। আমরা আন্টিকে সালাম দিলাম। আন্টি সালামের জবাব দিল। আন্টি কেমন আছে জানতে চাইলে বলল 1 মাস ছেলে ভালো না থাকলে কি মা ভালো থাকে? আন্টি শিকদারের কথা বলল, যা আমার ঠিকই বুঝেছি। তারপর আন্টি চলে গেল। আমি শিকদারকে বললাম তুই কি এক ভাই? আমার আর কোনো ভাই নেই, একটা বোন আছে। কই, তোকে তো দেখলাম না। আপু ভার্সিটি থেকে এখনো আসেনি। আচ্ছা তুই কি কাল কলেজে যাবি? না, কাল যাব না, পরের দিন থেকে যাব। শরীরে এখনো ব্যথা আছে। শরীরে আমার জন্য তোকে মার খেতে হলো। আরে সরি বলছিস কেন? মারিয়ার সাথে আমিও কথা কাটাকাটি করছি, তাই এমন করছে। তাহলে তুই বিশ্রাম নে, আমরা আসি। রাতে খেয়ে যা। আরে না, বাসায় গিয়ে খাবো, তুই বিশ্রাম নে, আসি। সাগর আর আমি শিকদারের বাসা থেকে বের হয়ে আসলাম। তারপর একটা রিক্সা নিয়ে কলেজের কাছাকাছি চলে আসলাম। এখন 2 জনকে 2 দিক থেকে যেতে হবে, তাই 2 জন 2 দিকে চলে গেলাম। সাগর নিজের বাসার দিকে, আমি আমার বাসার দিকে। আমি বস্তির কাছে গিয়ে রিক্সা থেকে নেমে পড়লাম। রিক্সার ভাড়া দিয়ে আমি বস্তির ভিতরে চারপাশে দেখে নিজের রুমে চলে গেলাম। রুমে ঢুকে দাঁড়াতেই কেউ একজন আমাকে ফোন দিল। ফোন বের করে দেখলাম নাম্বারটা পরিচিত না, তাই রিসিভ করিনি। কিছুক্ষণ পর আবারও ফোন দিল, এবার রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি সিনথিয়া বলছি। সিনথিয়া? ও হ্যাঁ, মনে পড়েছে। বলেন, কেন ফোন দিয়েছেন? এমনি ফোন দিলাম, আপনি কেমন আছেন জানার জন্য। আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো। কি করেন? মাত্র বাসায় আসলাম। ওকে, রাখছি তাহলে। আমি কিছু না বলে ফোন কেটে দিলাম। কত সুন্দর ছিল লাইফটা। গরিবের লাইফটা বুঝতে গিয়ে আজ বুঝছি কতটা কঠিন এদের লাইফ। টাকা আছে তো সবাই ভালোবাসবে, টাকা নেই তো কেউ ভালোবাসবে না। টাকা নেই তো সবাই অপমানিত করবে। কি লাইফ! একা মানুষ বস্তিতে থাকি, নিজের খাবার রান্না করলাম,
সাথে কিছুক্ষণ পড়লাম। রাতে শুয়ে পড়লাম। স্বপ্ন দেখা। ওসির কথা মতো তুই গুলি করেছিলি আবিরকে। বল, এটাও কি মিথ্যে? না ভাই, ওসি আমাকে বলছিল আবির ভাইকে গুলি করতে, কিন্তু আমি জানতাম আমি আবির ভাইকে গুলি করলে আপনি আমাকে ছাড়বেন না, তাই আমি গুলি করতে এসেও গুলি করিনি। তাহলে বল, গুলি কে করেছে? আমি গুলি করেছি বস, এখন তোকেও গুলি করব। বিশ্বাসঘাতক! আমার খেয়ে আমার পরে আমাকে গুলি ধরলি। সরি ভাই, এই দুনিয়া বিশ্বাসের কিছু নাই। যে যাকে মেরে রাজত্ব করতে পারে সেই রাজা। তোকে আমি আপন ভাইয়ের মতো ভালোবাসতাম, আর তুই আমাকে তার প্রতিদান এইভাবেই দিবি? ভাবিনি। ভাই মাফ করবেন, এই দুনিয়ায় ভালোবাসা বলতে কিছু নেই। টাকা আছে তো ভালোবাসার দরকার নেই, ক্ষমতা আছে তো এই শহরে রাজত্ব করা যায়। তোরাই তো রাজত্ব করছিস, আমি তো কখনো তোদের বাধা দিইনি, কারণ তোরা ছিলি আমার লোক। সরি ভাই, আপনাকে মেরেই ফেলবো যখন একটা কথা বলি। আমি আপনার লোক নয়, আমি সুলতানের লোক। কি, তুই ওই দেশের বিদ্রোহীদের সাথে হাত মিলিয়েছিস? না ভাই, আমি তার দলের লোক ছিলাম। আপনার কাছে আসতে সে আমাকে বলেছে, আর আপনাকে শেষ করে আপনার রাজত্ব আমাকে করতে বলেছে। দেখ সুলতান এই দেশ সহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার শীর্ষ তালিকায় রয়েছে। যে কোনো সময় যে কেউ তাকে ফায়ার করে দিতে পারত, তখন কিন্তু আমিই থাকবো তোর পাশে। সরি ভাই, আমি রাজত্ব করলে আন্ডারওয়ার্ল্ড আমার কথায় চলবে, যেটা এখন আপনার কথায় চলছে। তুই বেইমানি করছিস আমার সাথে? হ্যাঁ ভাই, এই দুনিয়ায় ইমানদারির দাম কেউ দেয় না। ভালো থাকবেন ভাই। আহ বেইমান! আমার ঘুম ভেঙে গেল। বুঝলাম আবারও স্বপ্ন দেখলাম। পাশে ঘড়িতে তাকিয়ে দেখি 4টে বাজে। এই সময় এমন স্বপ্ন দেখা তেমন কোনো ব্যাপার না। এই স্বপ্ন আমি আগেও দেখেছি। অতীত নিয়ে চিন্তা করতে করতে আবারও ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙে, ঘড়ির দিকে কাঁটা অনেকটাই দূর বেজে গেছে, প্রায় 9:20। আর সকালে খাওয়া হলো না। তাড়াতাড়ি চলে গেলাম কলেজে। দারোয়ান বেটা আজকেও আটকায়নি। ওই দিনের কিক দেয় বেটা লাইনে চলে এসেছে। ভিতরে ঢুকে গেলাম। কলেজে যেতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি ক্লাস করতে রুমের দিকে যেতে লাগলাম। রুমের কাছাকাছি যেতে খেলাম ধাক্কা কারোর সাথে। চোখ খুলে যা দেখলাম, অনেকটা ভয় পেলাম, কারণ আমি ধাক্কা খেয়েছি ডাইনি মারিয়ার সাথে। মারিয়া মাটি থেকে উঠে আর কিছু না বলে আমার কলার ধরে মাঠের মাঝখানে নিয়ে গেল। আমিও কিচ্ছু বলছি না। কি বা বলবো? বললেও মার খেতে হবে, আর না বললেও মার খেতে হবে। তার থেকে বরং কথা না বলে থাকি, হয়তো দুটো কম মারবে। মারিয়া আমাকে মারতে লাগলো আর বলতে লাগলো, ছোট লোকের বাচ্চা, মেয়ে দেখলে ধাক্কা খেতে ইচ্ছে করে। তোকে আজ এমন মার দেব যাতে আর কোনো দিন কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকতে না পারিস। এই বলে আমাকে মারতে শুরু করলো। হঠাৎ কেউ একজন আমার সামনে আসলো, যাকে দেখে আমি অবাক। ও এখানে কেন? সে আর কেউ না, সে একজন মাফিয়া, যার নামে চলে সাকিবের মতো শতখানেক মাফিয়া। আমাকে মারতে দেখে সব যখন সামনে আসতে যাবে, তখন আমি ইশারা করলাম যাতে সামনে না আসে। মারিয়া আর তার দল আমাকে ইচ্ছা মতো মারলো। যদিও সবাই মারলো, কিন্তু সিনথিয়া ঠায় দাঁড়িয়ে থাকলো। মারিয়া আমাকে মারছে আর বলছে, এই ক্ষেতের বাচ্চাকে কেউ যদি হসপিটালে নিয়ে যাস, তাকে জিন্দা কবর দিব। মারিয়া ইচ্ছা মতো আমাকে মারলো, মেরে সে চলে গেল। আমার প্রায় অজ্ঞান হওয়ার মতো মারলো। যদিও এসব আমার কিছু হবে না, পুরো শরীর ঘাম রক্ত এক হয়ে গেছে। মারিয়া চলে যেতেই সাগর আমার কাছে আসলো। যদিও সাগর এই সময় ক্লাস করার কথা, কিন্তু আমাকে মারার দেখে সে বেরিয়ে আসলো। সাগর আমাকে ধরে বসালো, পানি দিল। পানি খেয়ে হসপিটালের দিকে রওনা দিলাম। সাগর আমার সাথেই আছে। আমরা যখন হসপিটালে যাওয়ার জন্য বের হতে যাব, কলেজ থেকে মারিয়া এসে সামনে দাঁড়ালো আর সাগরকে চড় বসিয়ে দিল। সাগর কিছু বলছে না। আমাকে মারার জন্য আমি মারিয়াকে কিছু বলিনি, কিন্তু সাগরকে যখন মারলো, তখন আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। আমিও মারিয়াকে দিলাম কষে 2 চড়, যা দেখে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। যদিও সিনথিয়ার চেহারা দেখে বোঝা যাচ্ছে মারিয়াকে মারায় সে খুশি হয়েছে। মারিয়াকে মারাই মারিয়া আমার কলার ধরে ফেললো। আবার যখন আমাকে মারতে যাবে, তখন আমি আরো একটা চড় বসিয়ে দিলাম। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? জানিস আমি কে? কে তুই? যদিও আগে আপনি করে বলতাম। বারবার যখন মারিয়া আমাদেরকে অত্যাচার করছে, তখন আমি আর আপনি না বলে সোজা তুই করে বললাম। তুই আমাকে তুই করে বলছিস? তোকে তুই বলতেও ঘৃণা হচ্ছে। ছি, কতটা খারাপ হয়ে মানুষের পশুর মতো আচরণ করতে পারে তা তোকে না দেখলে বোঝাই যেত না। আমি জানতাম তোর ক্ষমতা আছে বলে একটু ঝামেলা করিস, কিন্তু এখন তো আমার ধারণা পাল্টে গেছে। আসলে তুই কেমন জানিস? যখন কোনো দুর্বল মানুষ তোর সামনে আসে, তখন তুই তোর পশুর মতো আচরণ করিস। যখন কোনো দুর্বল মানুষ তোর সামনে আসবে, তখন তুই তাকে পশুর মতন মনে করিস। মনে করিস না, শুধু পশুর মতো আচরণও করিস। কেন রে, তোকে কি মা বোন কিছু শেখায়নি গরিবের সাথে কিভাবে আচরণ করতে হয়?
পারলে একদিন গরিব হয়ে দেখ, এই গরিবের লাইফটা কতটা কঠিন হাড়ে হাড়ে টের পাবি। ঘৃণা করি তোর মতো মেয়েকে, আর সাথে তোর সাথে যারা আছে। কি পেয়েছিস তোরা? একটু ক্ষমতা আছে তার মানে তোরা মানুষকে পশু বানিয়ে রাখবি? কাল যদি তোর ক্ষমতা না থাকে তাহলে তোকে এই গরিবরা তোর মতো ব্যবহার করবে না, কারণ তারা মানুষকে সম্মান করতে জানে। আচ্ছা ধরে নে আজ তোর ক্ষমতা নেই, তোর সাথে যারা এখন চলছে তারা কি আর তোর সাথে থাকবে? কখনো না। তোর ক্ষমতা আছে বলে আজ এরা তোর সাথে আছে, হয়তো তোর ভয়ে নয়তো তোর ক্ষমতাকে নিজের স্বার্থে ব্যবহার করতে। কাল সাধারণ মানুষ হয়ে দেখ, দেখবি আজ যারা তোর সঙ্গী তারা আর তোর সাথে থাকবে না। ঘৃণা লাগে তোর মতো মেয়েদেরকে। চাইলে তুই পুরো কলেজ ঘুরে দেখ, 95% ছাত্রছাত্রী তুই না থাকলে কলেজে খুশি থাকে। কেন জানিস? তারা তোকে ঘৃণা করে, তারা হয়তো বলতে পারে না ভয়ে। পারলে একবার গরিব হয়ে দেখ, দেখবি এই লাইফটা কতটা কঠিন। আর কি বললি? আমি ভিখারির বাচ্চা, খ্যাত বস্তির ছেলে? আরে পারলে এই খ্যাত বস্তির ছেলের মতো কেউ তোকে ভালোবাসবে কি? দেখ, কেউ ভালোবাসবে না। সবাই ভয়ে তোর সামনে নিয়ে পুজো করে। আর জানিস, এই খ্যাত যখন এইটুকু অসুস্থ হয় না তখন পাড়া প্রতিবেশীদের ভিড় লেগে যায় আমাদের বাসার সামনে। কেন জানিস? কারণ এই খ্যাত বস্তির ছেলেকে সবাই ভালোবাসে। আর যদি তুই অসুস্থ হয়ে পড়িস তাহলে তোকে কেউ দেখতে যাবে না। হ্যাঁ যাবে দেখতে। কারা যাবে জানিস? তোর মতো কিছু মানুষরূপী জানোয়ার, যারা আপন স্বার্থের জন্য তোর চারপাশে ঘোরে। আর কি বললি? ও হ্যাঁ, আমাকে মারার পর যে আমাকে হসপিটালে নিয়ে যাবে তাকে জিন্দা কবর দিবি? আরে তুই কি ভাবলি যখন যা বলবি তাই হবে? শেষবারের মতো বলছি, ভালো হয়ে যা, সবার ভালোবাসা পাবি। আর এভাবে থাকলে সবার ঘৃণা ছাড়া আর কিচ্ছু পাবি না। ঘৃণা করি তোর মতো মেয়ে জাতিকে। তারপর চলে এলাম সাগর আর আমি। আমাদের ঘটনাগুলো নিজেদের চোখেই দেখেছিল সকলে, আর সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মারিয়া আমার উপর সে কি রাগ, মনে হয় আমাকে চিবিয়ে খাবে। মারিয়া মনে মনে ভাবলো এই অপমানের জবাব সে দেবে। মনে মনে ঠিক করে নিল আমাকে মেরে ফেলার। আমি আর সাগর বাইরে আসতেই আমার সামনে একজন এসে দাঁড়ালো, যাকে আমি মারার সময় সামনে আসতে নিষেধ করেছিলাম। হ্যাঁ, সেও একজন মাফিয়া, আমার বন্ধু সে মাহমুদ। মাহমুদ আমার সামনে দাঁড়ালো, আমাকে বলল, এসবের মানে কি? কিছু না, আমি একটু শান্তি চাই। চল হসপিটালে নিয়ে যাই তোকে। চল। সাগর, মাহমুদ আর আমি হসপিটালে গেলাম। ট্রিটমেন্ট করিয়ে হসপিটালে একটু বিশ্রাম নিলাম। ভাই কি হয়েছে, তোরা এখানে কেন? আর আমাদের ছেড়ে হঠাৎ কোথায় হারিয়ে গেছিলি? বলবো পরে, আগে বল তুই এখানে কেন? আমি তোকে ফলো করতে করতে এলাম। মানে তুই আমাকে ফলো করছিলি তাহলে? হ্যাঁ। কখন থেকে আমাকে দেখলি তুই? আমি? এটা কে? এটা আমার বন্ধু, আমার সাথে একই কলেজে পড়ে। ওকে, পরে বলবো। আচ্ছা আপনি বলেন, আমি বাহির থেকে আসছি। বলে সাগর বাইরে চলে গেল। এখন বল তুই আমাকে কোথায় দেখলি? তোকে কেমনে দেখছি? আমি একটা মিশনে যাচ্ছিলাম, আমার সাথে পোলাপান ছিল। আমি আমার গাড়িটা নিচ্ছিলাম, যেটা তুই আমাকে দিয়েছিলি, বুলেট প্রুফ গাড়িটা। আমার ওই গাড়ির পেছনে বাকিরা ছিল। আমি মিশনে যাওয়ার মাঝখানে বাজারে তোকে দেখলাম। যদিও আমাদের জগতে আমরা দুইজন জানি তুই বেঁচে আছিস, কিন্তু কোথায় আছিস তা কেউ জানে না। বাজারে যখন ঢুকে দেখলাম তখন তুই কোথায় থাকিস জানার জন্য আমি তোর পিছু নেই, বাকিদের মিশনে পাঠিয়ে দেই। তোর পেছন পেছন আস্তে আস্তে কলেজে, তোর বাসার সবখানে তোকে ফলো করি, যাতে তোর থেকে হারিয়ে যাওয়ার আগে কি হয়েছিল জানতে পারি। আর আমি আজকেও তোকে ফলো করছিলাম, আর এসে দেখি তোকে কতগুলো মেয়ে মারছে। বাকিটা তুই জানিস। ওই দিকের কি অবস্থা? রাজা ছাড়া রাজ্য যেমন চলে তেমনই চলছে। আমার অবর্তমানে সব দায়িত্ব রাশেদের কাছে, তাহলে সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, সে তোর মতো করে চালাচ্ছে সবকিছু, কিন্তু তুই মাত্র তুই। ওকে, আমি ফিরবো একটু সময় পরে। কখন ফিরবি? আমি তো চেয়েছিলাম 1 বছর পর ফিরবো, কিন্তু মনে হয় না এত সময় অপেক্ষা করতে পারবো। বল সেদিন আসলে কি হয়েছিল? যদি আমি এখন তোকে বলি সেদিন কি হয়েছিল তাহলে তুই রেগে যাবি, আবার যে আমার সাথে বেইমানি করেছে তাকেও তুই মেরে ফেলবি। তাই আমি এখন তোকে বলতে পারবো না সেদিন কি হয়েছিল। আমি জানি তোর সাথে কেউ বেইমানি করছে, কিন্তু কে সে? নাম বল, নিচে গিয়ে আমি তাকে শুট করব। না, তোর কিছু করতে হবে না, যা করার আমি করব। তাহলে বল কে সে যে বেইমানি করছে? আগে আমাকে কথা দে তুই তাকে কিছু করবি না। ওকে, কথা দিলাম, তাকে আমি কিছু করব না। ওকে, তাহলে শোন, আমি সেদিন রাতে সবাইকে ডেকেছিলাম, আর আবিরকে যে গুলি করেছে তাকেও ধরে নিয়ে এসেছিলাম। যখন আমি জোর দিয়ে জিজ্ঞেস করেছিলাম আবিরকে কে শুট করেছে জানার জন্য, তখন পেছন থেকে সাকিব আমাকে গুলি ধরে বলল, আমি গুলি করেছি বস, এখন তোকেও গুলি করব। বিশ্বাসঘাতক, আমার খেয়ে আমার পরে আমাকে গুলি ধরলি? সরি ভাই, এই দুনিয়ায় বিশ্বাসের কিছু নাই, যে যাকে মেরে রাজত্ব করতে পারে সেই রাজা। তোকে আমি আপন ভাইয়ের মতো ভালোবাসতাম, আর তুই আমাকে তার প্রতিদান এভাবেই দিবি ভাবিনি। ভাই মাফ করবেন, এই দুনিয়ায় ভালোবাসা বলতে কিছু নেই।
টাকা আছে তো ভালোবাসার দরকার নেই, ক্ষমতা আছে তো এই শহরে রাজত্ব করা যায়। তোরাই তো রাজত্ব করছিস, আমি তো কখনো তোদের বাধা দিইনি, কারণ তোরা ছিলি আমার লোক। সরি ভাই, আপনাকে মেরেই ফেলবো যখন একটা কথা বলি। আমি আপনার লোক না, আমি সুলতানের লোক। কি তুই ওই দেশদ্রোহীর সাথে হাত মিলিয়েছিস? না ভাই, আমি তার দলের লোক ছিলাম। আপনার কাছে আসতে সে আমাকে বলেছে, আর আপনাকে শেষ করে আপনার রাজত্ব আমাকে করতে বলেছে। দেখ সুলতান এই দেশ সহ বিভিন্ন দেশে গোয়েন্দা সংস্থার শীর্ষ তালিকায় রয়েছে। যে কোনো সময় যে কেউ তাকে ফায়ার করে দিতে পারে, তখন কিন্তু আমিই থাকবো তোর পাশে। সরি ভাই, আমি রাজত্ব করলে আন্ডারওয়ার্ল্ড আমার কথায় চলবে, যেটা এখন আপনার কথায় চলছে। তুই বেইমানি করছিস আমার সাথে? হ্যাঁ ভাই, এই দুনিয়ায় ইমানদারির দাম কেউ দেয় না। ভালো থাকবেন ভাই। বলে সাকিব আমাকে গুলি করে দেয়, কিন্তু সে জানতো না আমি বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলাম। আমাকে গুলি করে সাকিব নিজেকে অনেক বড় কিছু মনে করেছে। আমাকে গুলি করার পর আমি একটা গেম চালালাম। আমি মরার মতো করে পড়ে থাকলাম। সাকিব মনে করলো আমি মারা গেছি। সাকিব ফুর্তি করতে করতে আস্তানা থেকে বাইরে চলে গেল। আমি এইভাবে পড়ে থাকলাম। সাকিবের সাথে সবাই চলে গেল, কিন্তু রাশেদ আসলো তার যাওয়ার পরে। রাশেদ আমাকে পড়ে থাকতে দেখে আমার কাছে মাটিতে বসে পড়ল। যখন কান্না করতে যাবে তখন তাকে আমি চোখ খুলে ফিসফিস করে বলতে লাগলাম, আমি ঠিক আছি, এখন আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে যাতে কেউ না বুঝতে পারে। আমি বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলাম, তাই আমার কিছু হয়নি। তারপর আমাকে রাশেদ বের করে নিয়ে আসে। আমাকে বাসায় দিয়ে যখন রাশেদ চলে আসবে তখন আমি তাকে বলি সবাইকে যেন বলে আমি মারা গেছি, কিন্তু কিভাবে তা কেউ জানে না এটাই বলতে। আর রাশেদ সবাইকে ওটাই বলে। তারপর আমার বাসার লোক, রাশেদ আর তুই, সাথে পাঠকরা জানে আমি বেঁচে আছি। তারপর আমি একটা চাল চালি যাতে ওসি আর সুলতানকে আমি ধরতে পারি। আমি চাইলে ওসিকে মেরে ফেলতে পারি, কিন্তু সমস্যা হবে ওসিকে মারলে সুলতান দেশে আসবে না। সেজন্য আমি আর ফিরে যাইনি আস্তানায়। আমি ছদ্মবেশ নিয়ে চলে আসি এখানে। যেদিন সুলতান দেশে আসবে সেদিন ব্যাক হবে আর কে, আর সেদিন হবে সুলতানের শেষ দিন। এত কিছু হয়ে গেল, আমাকে একটু জানালি না? এখন তো জানলি, আর মনে রাখবি আমি কে সেটা যাতে কেউ না জানে। কেউ জানবে না। গুড, তুই তোর কাজ নীরবে করে যা, বাকিটা আমি দেখব। আর আমাকে ফলো কম করবি। যতটুকু জানলাম সাকিব এই শহরেই আছে। তিনজনকে একসাথে মাটি চাপা দেব। ওকে, তুই যেমন বলবি। আমরা এখনো বিশ্বাস হচ্ছে না মাফিয়া কিং আর কে সাকিব মেরে ফেলতে চেয়েছিল। বাদ দে, সাগর আসছে। এতক্ষণ সাগর বাইরে ছিল। সাগর আসছে দেখে আমি এইসব কথা বন্ধ করে বললাম। যদি সাগর আমাদের কথা বুঝতে পারে তাহলে সে ভয় পাবে, নয়তো আমাদের পরিচয় পাবলিশ হয়ে যাবে। সাগর আমার কাছে এসে পাশে বসলো, আমাকে বলল, এখন কি করবি? এই মেয়ে তো যা ইচ্ছে তাই করছে। কি করব, ক্ষমতা আছে তাই করছে। আর আজকে আমি যা দিলাম মনে হয় না আর এমনটা করবে আমার সাথে। এই মেয়েটা কিন্তু এত সহজে অপমান মেনে নিবে না। সেটা না হয় পরে দেখা যাবে, এসব নিয়ে তুই চিন্তা করিস না। যদি তোর কোনো ক্ষতি করে? ওর ক্ষতি করতে গেলে ওই মেয়ের আবার জন্ম নিতে হবে। আরে বাদ দে, তোদের পরিচয় করিয়ে দিই। মাহবুদ, এ হচ্ছে সাগর, আর সাগর এ হচ্ছে মাহবুদ। হ্যালো। হ্যালো। তাহলে তুমি রবিউলের সাথে পড়ো? হ্যাঁ, আর আপনি? আমি আপাতত পড়াশোনা স্টপ রাখছি, তবে রবিউলের সাথে পড়ছি। তাহলে তো আমরা ফ্রেন্ডস। হ্যাঁ শিওর, যে আমার বন্ধুর ফ্রেন্ড সে আমারও ফ্রেন্ড। হাত মেলানোর পর আরো কিছু সময় আমরা হসপিটালে কাটালাম। সাগর কথা বলতে বলতে হসপিটালের জানালার পাশে দাঁড়ালো। হঠাৎ সাগর দেখলো কতগুলো এক কালারের গাড়ি হসপিটালে ঢুকলো, আর সেখান থেকে একই পোশাক পরা শখানেক ছেলেপুলে নেমে হসপিটালে ঢুকে পড়লো। সাগর এসব দেখে ভয় পেয়ে আছে। এসে সাগর এসব আমাদের বলল। সাগর অনেক ভয় পেয়ে আছে, মনে করছি এসব পোলাপান মারিয়া হলে আজ আমরা শেষ। দেখে মনে হচ্ছে এরা কোনো মাফিয়ার লোক। সবার হাতে রাশিয়ান অত্যাধুনিক অস্ত্র, যা দেখে সাগর বেহুশ হওয়ার অবস্থা। মাহবুদ জানালা দিয়ে দেখলো তারা কারা। তারপর মাহবুদ নিশ্চিন্তে আমার পাশে এসে বসে পড়ল। মাহবুদ এভাবে বসায় আমি বুঝে গেলাম লোকগুলো মাহবুদের। সাগরকে বললাম ভয় না পেতে, সে চুপ করে বসে আছে। আমরা তিনজন পাশাপাশি বসে আছি। নিচ থেকে পোলাপান আমাদের রুমের সামনে এসে দরজা টকা দিল, যেটাতে সাগরের অবস্থা আরো খারাপ হয়ে উঠল। তারা দরজা ধাক্কা দেওয়ার সাথে সাথে আমি অপর দিকে ঘুরে শুয়ে পড়লাম, যাতে কেউ আমার না চেহারা চিনতে পারে। যারা আসছে গান হাতে নিয়ে তারা আর কেউ নয়, তারা মাহবুদের পোলাপান। তাদের অনেকেই আবার আমাদের চেনে, তাই উল্টো দিকে ঘুরে শুয়ে পড়লাম। এদিকে পোলাপান দরজায় ধাক্কা দিতেই মাহবুদকে দরজা খুলে দিল। তোমরা এখানে কেন? ভাই আপনি হাসপাতালে কেন? আপনার কিছু হয়েছে? মাহবুদের অবর্তমানে গ্যাংকে পরিচালনা করে না, আমার কিছু হয়নি। আমার একটা বন্ধুকে একটা মেয়ে মেরেছে, তাকে নিয়ে হসপিটালে আসলাম। ভাই আপনার বন্ধুকে মেরেছে, তাও একটা মেয়ে? ভাই অ্যাড্রেস দিন, তুলে নিয়ে আসবো। আমার থেকে জানার জন্য মাহবুদ আরো কাছে আসলো।
এসে বলল মারিয়াকে তুলে আনবে কিনা। আমি নিষেধ করে দিলাম যাতে তুলে না আনে, দেখি মারিয়া আরও কি কি করতে পারে। অবশ্য কথা বলার সময় আমি অপর দিকে ঘোরা অবস্থায় কথা বলছিলাম, যাতে রানা বা আর কেউ না দেখে। মাহবুব রানার কাছে গিয়ে বলল তুলে আনতে হবে না, ওই ব্যাপারটা মাহবুব নিজে দেখবে। ভাই আপনার আজকে একটা মিশন আছে। কি মিশন? ভাই আজকে সুলতানের কিছু লোকজন সমুদ্রপথে অস্ত্র আনবে। মন্ত্রীর সাথে কথা বলছিলাম, সে আমাদের বলল পুলিশের পক্ষে তাদের আটকানো সম্ভব না, তাই এই কাজটা আমি নিলাম। গুড। তোদের নীতি থেকে একটু এদিক ওদিক করবি না, মনে রাখবি দেশের সেরা করাটা আমাদের মূল লক্ষ্য। জি ভাই। অস্ত্র কখন আসবে? ভাই আজ রাত 8টায় অস্ত্র আসবে। আমাদের গুপ্তচর জানিয়েছে অস্ত্রের সাথে 10 জন থাকবে, সবার হাতে গান থাকবে, AK-47 3.62 mm রাইফেল, মেড ইন চায়না। ওকে, তাহলে তো আমাকেও যেতে হবে। তুই একটা কাজ কর, নতুন ঘরে আরও কতগুলো গান আছে এগুলো নিবি, আর পোলাপান 15 জন নিবি, যাতে কোনো ধরনের সমস্যা না হয়। মনে রাখবি এই অস্ত্র দেশে আসলে কি অনেক ক্ষতি হবে। জি ভাই, আমি 15 জনকে রেডি করেছি আমার টিম থেকে। আপনি নিশ্চিন্তে থাকুন, জয় আমাদেরই শুধুই। তাই যেন হয়। ভাই কিছু মনে না করলে আপনার বন্ধুকে একটু দেখতে পারি? এখন দেখা যাবে না, কারণ সে অসুস্থ, আর সবচেয়ে বড় কথা তোরা তাকে চিনিস। আমরা চিনি, তাহলে দেখতে পারি ভাই? না, তোরা এখন ওকে দেখলে তোদের হাতে 5টা লাশ পড়বে, আর সে চায় ওই লাশগুলো নিচে ফেলতে। কিছুই তো বুঝলাম না ভাই। বুঝিয়ে বলবো পরে, এখন বল তোরা কিভাবে জানলি আমি হসপিটালে? ভাই এখানে আমাদের যে এজেন্ট 3 জন আছে তারা জানিয়েছে। আমি তো মনে করেছি আপনার কিছু হয়েছে, তাই টিম নিয়ে চলে আসলাম। ওকে, এখন তাহলে আজ রাত 8টায় রেডি থাকি, আমাদের একটু আগে যেতে হবে। ওকে ভাই, আসি। রানা ও তার দল হসপিটাল ছেড়ে চলে গেল। এদিকে সাগরের প্যান্ট ভিজে যাওয়ার অবস্থা। সাগর মনে মনে বলছে, এ আমি কোথায় আসলাম? কে এই মাহবুব আর কে এই রবিউল, যাদের কথায় এতগুলো পোলাপান চলে? রানা চলে যাওয়ার পর মাহবুব আমার কাছে আসলো। সাগরও পাশে বসেছিল, যদিও রানা বা কেউ একটু ধমক দিলেই নিশ্চিত সাগরের প্যান্ট ভিজে যেত। এখন চুপচাপ বসে আছে। একটা ঝামেলা হয়ে গেছে। কি? সুলতান আবারও ঝামেলা করছে। যা করার করো, তবে শেষটা আমি করব। আমার কথার মানে মাহবুব ঠিকই বুঝলো। সাগরকে বললাম, চুপ হয়ে বসে আছিস কেন? সাগর এখনো ভয়ে আছে, বলল এমনি। চল বাসায় চলে যাই। এভাবে কেমনে? এসব কোনো সমস্যা না, চল যাই। যদিও মাহবুব আসতে নিষেধ করেছিল, কিন্তু হসপিটালে থাকতে ভালো লাগে না, তাই বেরিয়ে আসলাম হসপিটাল থেকে। বাইর হওয়ার সময় অবশ্য হসপিটালের সবাই আমাদের অন্যভাবে দেখছিল, সেদিকে পাত্তা না দিয়ে আমরা চলে আসলাম। হসপিটাল থেকে মাহবুবকে বিদায় করে দিলাম। আমি আর সাগর রিক্সা করে আসতে লাগলাম। সাগর আমাকে বলল, তুই কে? ঠিক বুঝলাম না, তুই জানিস আমি কে? না, আমরা যা জানি তুই তা না। তুই আসলে কে? আমি তোর বন্ধু, কোনো সন্দেহ আছে? আমার বন্ধু তা ঠিক আছে, কিন্তু মাহমুদ কে? আমার বন্ধু। শুধু কি বন্ধু নাকি আরো কিছু? বলতে পারিস অনেক কিছু। মানে? মনে হলো মাহবুব আমার বন্ধু, আবার আমার দেশের একজন রক্ষকও। ঠিক বুঝলাম না। মাহবুব একজন নামকরা মানুষ। বাকিগুলো বলতে গিয়ে থেমে গেলাম। কি হলো, থেমে গেলি কেন বল? পরে বলবো, এখন বলা যাবে না। কখন বলবি? কাল কলেজে গেলে বলবো। এখন বলতে সমস্যা কোথায়? বলছি তো কাল বলবো। ওকে বলিস, রাগ করিস কেন? একটু চুপ থাক। মাহবুবের নামে কিছু বলতে গিয়ে থেমে যাওয়ার কারণ হলো কেউ আমাদের ফলো করছে, যা আমি সামনের গাড়িতে দেখলাম। সামনে একটা কার, যেটার বাম পাশের গ্লাসে আমার চোখ লেগে আছে। মানে আমি যতবার ওই গ্লাসের দিকে তাকাচ্ছি ততবার দেখছি পেছনের একটা বাইকে করে 2 জন লোক আমার দিকে তাকাচ্ছে। আমি যতবার তাকিয়েছি ততবার দেখছি ওই বাইকারদের আমার কেন জানি সন্দেহ লাগছে, তাই মাহবুবের কথা অফ করলাম। আমরা দুজনেই রিক্সা নিয়ে আসতে লাগলাম। এখনো ওই বাইকার আমাদের ফলো করছে। আমরা বাসার দিকে না গিয়ে অন্যদিকে রিক্সাকে যেতে বললাম, আর একটু বুদ্ধি আটকালাম যাতে যারা আমাদের ফলো করছে তারা অন্যদিকে চলে যায়। আমরা রিক্সা করে একটা নির্জন রাস্তায় চলে গেলাম। সাগর বলল, আমরা কোথায় যাচ্ছি? আমি জানি না কোথায় যাচ্ছি, তবে রিক্সা থেকে নামলে ক্ষতি আছে। কেন, কি হয়েছে? কেউ আমাদের ফলো করছে, তারা আমাদের ফলো করা ছাড়লে আমরা নিজের জায়গায় যাব। কি? এখন কি হবে? ওয়েট, মাহবুবকে জানাচ্ছি। মাহবুবকে ফোন দিলাম, বাইকের নাম্বারটা বললাম। মাহমুদ রানাকে পাঠিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর রানা নিজের গাড়ি সহ আরো 2টা গাড়ি নিয়ে আসলো। রানা আমাকে যাতে না চেনে তাই মাস্ক পরে নিলাম। রানা গিয়ে বাইকের সামনে দাঁড়ালো। বাইকার 2 জন রানাকে দেখে পালাতে গেলে রানার পোলাপান তাদের ধরে ফেলে। আমি রিক্সা নিয়ে বাসায় চলে আসি, আর ওইদিকে রানা ওই 2 জনকে ধরে গাড়িতে তুলে ফেললো।
তারা কাকে ফলো করছে জানার জন্য রানার আস্তানায় নিয়ে গেল। মারধর করার পর তারা বলল রবিউলকে ফলো করছে, এরা মারিয়ার লোক, মারিয়া এদের ফলো করতে বলেছে। এই খবর রানা মাহবুবকে জানালো। রবিউলের কথা শুনে রানাও অবাক। সবাই জানে রবিউল মারা গেছে, কিন্তু এরা যখন রানাকে রবিউলের কথা বলল তখন রানা রবিউলকে দেখতে চাইল। মাহবুব নিষেধ করে দিয়েছে। এখন রবিউলের সাথে দেখা করা যাবে না, কারণ এখন রবিউলের সাথে কেউ দেখা করলে সমস্যা হবে। রবিউল বেঁচে আছে এটা সাকিবের কানে চলে যাবে, তাই মাহবুব নিষেধ করে দিল। তারপর মারিয়ার লোকগুলোকে মেরে মারিয়ার কাছে পাঠিয়ে দিল। আর এদিকে আমিও চলে আসলাম বাসায়, সেই ভাঙা বস্তিতে। এসে মাহমুদকে ফোন দিলাম কি খবর জানার জন্য। মাহমুদ আমাকে সব বলল, কারা আমাকে ফলো করছিল এইসব। আমি এসে বসে থাকলাম, আর ওইদিকে মারিয়ার লোকগুলো গিয়ে রানার কথা বলল, যা শুনে মারিয়া অনেক রেগে গেল। কেন একটা বস্তির ছেলের জন্য রানার মতো মাফিয়া তার লোকদের মারলো? কেন এই বস্তির ছেলের জন্য রানার এত দরদ? কাল কলেজে আসুক, তাহলে এই বস্তির ছেলেকে হাড়ে হাড়ে বোঝাবো মারিয়ার গায়ে হাত তোলার তার পরিণাম কি হয়। আমি সারাদিনের ব্যস্ততায় রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। রাতে শিকদার ফোন দিল। মারিয়ার সাথে আমার ঘটে যাওয়া ঘটনাগুলো সাগর শিকদারকে জানালো। শিকদার ঘটনাগুলো শুনে বেশ অবাক। যেখানে শিকদারের মতো বড় লোকের ছেলে মারিয়াকে কিছু বলতেও পারেনি, সেখানে আমার মতো বস্তির ছেলে কিভাবে মারিয়াকে মারলো, আবার তাও সবার সামনে। তাই শিকদার আমাকে ফোন দিয়ে আমার মুখ থেকে ঘটনাটা শুনতে চাইলো। আমিও সব বললাম। শিকদার সে কি অবাক, বলার মতো না। ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে আবারও কলেজে গেলাম। দারোয়ান এখন আর আটকায় না। কিক দিয়েছিলাম যেটা, ওটা কাজে লেগেছে। ক্লাস শুরু হতে আর একটু দেরি আছে, তাই বাইরে বসে আছি। সাগর আর শিকদারকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বললাম। আমি বসে আছি, এখনো সাগর বা শিকদার কেউ আসেনি। বসে বসে অতীত মনে করতে লাগলাম, যাদের জন্য এত কিছু করেছি, আজ তারাই আমাকে কি থেকে কি করলো। তখনই সামনে 5-6 জন লোক আমার সামনে এসে দাঁড়ালো। আমি মাথা নিচু করেছিলাম, তাই তাদের পা দেখা যাচ্ছিল। মাথা তুলতেই দেখলাম সবার কোমরে গান আছে। এই অবস্থায় যে কেউ প্যান্ট নষ্ট করে ফেলবে, কিন্তু আমি এসবে অভ্যস্ত। যখন মাথা তুললাম, ওদের থেকে একজন বলল, তুই মারিয়া ম্যামের গায়ে হাত তুলেছিলি কাল, আজ তোর সেই হাত আমি কেটে নিব। তারা কেউ আমাকে চিনবে না, শুধু মারিয়া দেখিয়ে দিয়েছিল, তাই আমার সামনে আসলো। কি আমি, কখন, কিভাবে, আর মারিয়া কে? ব্যাটার বুদ্ধি আছে, আমাদের সাথে চালাকি করতেছে। আমি কোনো চালাকি করছি না। কে মারিয়া? এই একে ধর তো, মারিয়া ম্যামের কাছে নিয়ে যাই। তারা আমাকে মারিয়ার কাছে নিয়ে গেল। ম্যাম, এই ছেলেটা নাকি যে আপনাকে কাল অপমান করেছিল। হ্যাঁ, এই ছেলেটা। এই ক্ষেতটাকে আজ এমন মার দেবে যাতে আর পৃথিবীর আলো না দেখে। মারতে মারতে মেরে ফেলবে। ওকে ম্যাম। এইবার বুঝবি মারিয়ার সাথে লাগতে আসলে তার কি করে মারিয়া। ও তাই, তাহলে কালকের কথায় আপনার হয়নি? আজ তোকে আমি নিজ হাতে মেরে ফেলবো, দেখি তুই কি করতে পারিস। ওকে, দেখি তোর সাহস কেমন। আমাকে মারবি, তাও তোর মতো একটা পাতিমস্তান। হাসালি রে, আমাকে হাসালি। ইচ্ছে মতো এসে নে, আজ তোকে আমি মাটির নিচে পুঁতে ফেলবো। ওকে, দেখা যাবে আজকে কিভাবে কি করিস। এই, ওকে নিয়ে আমার পুরাতন গোডাউনে বেঁধে রাখবি। কেউ একটা ফুলের টোকাও দিবি না। হেকে যা করার আমি করব। ওকে ম্যাডাম, এই চল। আমাকে নিয়ে যেতে চাচ্ছে। আমিও যাওয়ার জন্য সামনে পা বাড়ালাম। গেটের সামনে যেতেই সাগর আর শিকদারের সাথে দেখা। তারা আমাকে এভাবে দেখে কান্না করার মতো অবস্থা। আমি লোকগুলোকে বললাম, তোমরা তো আমাকে মেরে ফেলবে, আমি একটু আমার বন্ধুদের সাথে কথা বলি। ওকে বল, 2 মিনিট সময়। মনে মনে বললাম, শালা জেলখানায় আছি মনে হচ্ছে। আমি সাগর আর শিকদারের সামনে গিয়ে বললাম, তোরা চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। তোদের একটা নাম্বার দিচ্ছি, ফোন করে বলবি আমাকে কিডন্যাপ করা হয়েছে, আর নাম্বারটাও দিবি। আমি তাদের রাশেদের নাম্বারটা দিলাম আর বললাম, এই নাম্বারে ফোন দিয়ে আমার কথা বলবি। আর তোরা একদম নিশ্চিন্তে থাক, কালকেই কলেজে বাকি কথা বলা হবে। তারপর চলে আসলাম লোকগুলোর সাথে। তারা আমাকে একটা রুমে নিয়ে যায় আর হাত পা একটা চেয়ারের সাথে বেঁধে দেয়। এইদিকে সাগর শিকদার রাশেদকে ফোন দিয়ে আমার কথা বলায় রাশেদ পুরো গ্যাং নিয়ে বেরিয়ে পড়লো। আমার লোকেশন ট্র্যাক করে তারা আমার দিকে রওনা দিল। এদিকে 1 ঘন্টা পর মারিয়া আমার কাছে আসলো। তার সাথে আসলো মারিয়ার কিছু পোলাপান। এখন কেমন লাগতেছে চাঁদু আমাকে অপমানিত করা, আমার গায়ে হাত তোলা? আজ তোকে বুঝিয়ে দেব আমি কে।
সত্যি কি আমাকে মারবে? কি ভয় পাচ্ছিস? অনেক। ওকে, তাহলে তোকে প্রাণে মারবো না, তোকে কয়েকটা দিয়ে ছেড়ে দিব। আর যদি মারতে না পারিস? আরে না, তেজ তো তোর কমেনি। একটা মেয়ে হয়ে এত পাওয়ার কিভাবে দেখাস? তোর এখনো তেজ কমেনি? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। এই দুয়া, দাঁড়িয়ে কি দেখছিস? মার ক্ষেতের বাচ্চাটাকে। আমাকে মারার জন্য মারিয়ার লোকগুলো সামনে আসতেই আমি চেয়ারটা টেনে ভেঙে ফেলি আর ওই চেয়ার দিয়ে লোকটার মাথায় মারি। লোকটা সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। লোকটাকে মারছে দেখে মারিয়া আরও রেগে উঠল। বাকি লোকদের বলল যাতে সবাই একসাথে আমাকে মারতে আসে। সবাই আমাকে মারতে আসতে লাগলো। আমি কম কিসের? আগের জনকে পেটে কিক, পরের জনকে কোমরে আর পরের জনকে মাথায় কিক দিয়ে শুইয়ে দিলাম। সবাই মাটিতে শুয়ে গড়াগড়ি করতে লাগলো। আমার মারের স্টাইল দেখে মারিয়া অবাক। যেখানে ট্রেনিংপ্রাপ্ত গন্ডারা আমাকে মারতে আসলো, সেখানে উল্টো আমি তাদের মেরে শুইয়ে রাখছি। মারিয়া ভাবতে লাগলো, কি চাইলাম কি হলো? আসলাম মার দিতে, এখন তো মার খেতে হলো। কে এই ছেলে যে আমার লোকগুলোকে এভাবে মেরে নিজে বসে আছে? না না, এভাবে সাধারণ কেউ মারতে পারে না। হয়তো এ কোনো বাহিনীর কেউ, নয়তো কোনো মাফিয়া। মাফিয়া হলে আমাকে মেরেও ফেলতে পারে। কি করব এখন? ভাইয়াকে ফোন দিব? না না, ফোন দিলে হিতে বিপরীত হতে পারে। তার থেকে অন্য কিছু ভাবতে হবে। এদিকে আমি সবাইকে মেরে মারিয়ার জন্য যে চেয়ারটা তার গন্ডারা এনে দিয়েছিল ওটাতেই বসে আছি। আমি মারিয়াকে বললাম, কি ম্যাডাম, ভয় পেয়েছেন? কে তুই? এখনো বুঝতে পারছেন না আমি কে? আরে, তোর লোকেদের মেরে মাটিতে শুইয়ে দিয়েছি। এবার চিন্তা কর আমি কে হতে পারি। কে তুই বল। শুনবি তাহলে? হ্যাঁ বল, কে তুই? আমি হলাম খ্যাত, ভিখারির ছেলে, বস্তির ছেলে, যেগুলো তুই বলতিস। জানিস এই ভিখারির ছেলে কে? আরে জানলে তুই কেন, তোর ওই মাফিয়া ভাই সাকিবও মাটি খুঁড়ে নিচে ঢুকে যাবে। তোর পরিচয় দে, কে তুই? আমার পরিচয় চাস? তাহলে শোন শোন, আমি হলাম সে যে তোর ভাইয়ের মতো হাজার খানেক মাফিয়াকে এক পাশে রাখে। আমি হলাম সে যার পা মুছে দিতে তোর ভাইয়ের মতো হাজার মাফিয়া বসে থাকে। কখন আমি পাটা তাকে বাড়িয়ে দেব। আমি হলাম সে যার একটা মেসেজ তোর ভাইয়ের মতো লাখ লাখ মাফিয়া মাটির নিচে চলে যাবে, যাদের লাশও খুঁজে পাবি না। জানিস কে আমি? আমি হলাম দ্য মাফিয়া কিং, হ্যাশট্যাগ আর কি। আর কি বলতেই মারিয়া অজ্ঞান। ওইদিকে রাশেদ পোলাপান নিয়ে আমি যে ঘরে এসেছি সেই ঘরে ঘিরে রেখেছি। রাশেদ একটা গান নিয়ে রুমের মধ্যে ঢুকলো। চারপাশে দেখতে দেখতে আমি যে রুমে আছি সেই রুমে আসলো। এসেই যখন দেখলো এরা সবাই পড়ে আছে, তখন রাশেদ আমাকে এসে জড়িয়ে ধরলো। শত হলেও বেস্ট ফ্রেন্ড বলে কথা। তোর কিছু হয়নি তো? এত বড় বুকের পাটা কার আছে যে চাইলেই আমাকে মেরে ফেলতে পারবে? এদেরকে মেরে দেবো? না, এদের মারলে হবে না, এদের দিয়ে সুলতানকে দেশে আনতে হবে। এখন এদের কি করব? সবাইকে তোর গোডাউনে নিয়ে যা, ওখানে রাখবি সবাইকে রাতে। আর আমি আসছি, তখন দেখা হবে ওদের সাথে। ওকে। তুই একা নাকি? না, পোলাপান আছে, পেছনে ঢুকতে নিষেধ করছে। ভালো করেছিস, আমার কথা জানলে সমস্যা হবে। এখন একটা কাজ কর, আমি ওই দিকে যাচ্ছি, তুই এখানে থাক। আর তোর পোলাপানদের বল এদের নিয়ে যেতে। আর এই মেয়েটাকে চোখে চোখে রাখতে বলবি, এই মেয়েটাই সুলতানকে দেশে আনবে। ওকে। আমি পাশে চলে গেলাম যাতে রাশেদের কোনো পোলাপান আমাকে না দেখে। আমার পরিচয়টা ততদিন গোপন রাখতে হবে যতদিন না সুলতান দেশে আসছে। রাশেদের পোলাপান ও তার লোকগুলোকে নিয়ে গেল। রাশেদ দাঁড়িয়ে আছে আমার জন্য। পোলাপানকে বলে দিয়েছে তাদের কোথায় রাখতে হবে। চল এবার যাই। কোথায় যাব? আমার সাথে। তোকে অনেক খুঁজছি কিন্তু পাইনি। না, আমি কাল বিকেলে যাব। চাইলে এখন তুই আমার সাথে ঘুরতে পারিস। ওকে চল। তোর মাস্ক আছে? গাড়িতে আছে, কিন্তু কেন? করোনা অনেক বেশি, তাই মাস্ক পরতে হবে। ওকে, পরবো। করোনার জন্য রাশেদকে মাস্ক পরতে বলিনি। রাশেদ অনেক বড় একজন মাফিয়া, তাই সবাই চিনে নেবে, তাই মাস্ক পরতে বলেছি। রাশেদ গাড়ি নিতে চাইলো, কিন্তু আমি গাড়ি নিতে দিলাম না। আমরা এখন কলেজে যাব, কারণ সাগর আর শিকদার কলেজে আছে। হয়তো আমার জন্য অনেক চিন্তাও করছে। গিয়ে তাদের একটা সারপ্রাইজ দেব। আমি আর রাশেদ রিক্সা নিয়ে কলেজে আসলাম। ভিতরে ঢুকতেই দারোয়ান আটকালো। দারোয়ান যাবার সময় দেখেছে মারিয়া আমাকে নিয়ে যাচ্ছে, তাই আটকালো। কি চাই? একটু আগে তো মারিয়া ম্যাম আপনাকে নিয়ে গেল, আর এভাবে ছেড়ে দিল। ও আমাকে ছাড়ে নাই, বরং আমি ওকে ছেড়েছি। কিছুই বুঝলাম না। বুঝতে হবে না। তারপর আমরা ভিতরে চলে এলাম। আমি সাগর আর শিকদারকে খুঁজতে লাগলাম।
আমি জানি তারা ক্লাস করবে না আমার এই অবস্থা জেনে, তাই চারপাশে দেখতে লাগলাম। হঠাৎ আমার চোখ পড়ে মারিয়ার দলের দিকে। তারা শিকদার আর সাগরকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। তারপর আমরা ভিতরে চলে এলাম। আমি সাগর আর শিকদারকে খুঁজতে লাগলাম। আমি জানি তারা ক্লাস করবে না আমার এই অবস্থা জেনে, তাই চারপাশে দেখতে লাগলাম। হঠাৎ আমার চোখ পড়ে মারিয়ার দলের দিকে। তারা শিকদার আর সাগরকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে। এদের এই অবস্থা দেখে আমার মাথা আগুন ধরে গেল। আমি তাদের সামনে যেতেই সবাই অবাক। আমি বুঝলাম কেন অবাক হয়ে গেছে। মারিয়া আমাকে নিয়ে গেল অথচ কিছু না করে ছেড়ে দিল, তাই অবাক। এই মেয়ে, তোদের সমস্যা কি? এদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছিস কেন? ওই কাকে কি করব তা আমাদের ইচ্ছে, চাইলে তোকেও করতে পারি। আমি বুঝি না তোরা মেয়ে নাকি হিজড়ে, সবসময় তো তাদের মতো আচরণ করিস। কি বলি? হিজড়াকে? তোদের দলের একজন ছাড়া তো সবাই ছেলেদের মতো। তোর সাথে কথা বলে লাভ নেই। এই তোরা চল তো আমার সাথে। সাগর আর শিকদারকে বললাম। তারা আমার সাথে আসতে যাবে, তখনই সিমি পথ আটকায়। আমি পথ আটকানোর কারণ জানতে চাইলে সে আমাকে বলে মারিয়া যতক্ষণ আসবে না ততক্ষণ এদের এইভাবেই রাখতে বলেছে। যদি আর এক সপ্তাহ ধরে মারিয়া না আসে তাহলে কি এরা এইভাবেই থাকবে? এক সপ্তাহ কেন, একটু পরই আসবে। ওই চিন্তা বাদ দাও, মারিয়া আর আসবে না। ওই চল তোরা। সাগর আর শিকদারকে আনতে চাইলে মারিয়ার পথ আটকায়। আমার এইসব দেখে রাশেদ বেকুব হয়ে আছে। যেখানে আমার একটা কথায় পুরো শহর হারিয়ে যাবে সেখানে এরা আমার সাথে তর্ক করছে। সাগর আর শিকদার, তোরা যখন যেতে পারবি না বা তোদের যেতে দেবে না তখন তোরা নিজের মতো করেই বের হয়ে আয়। তবে তোদের গায়ে কেউ হাত তুলতে পারবে না। যদি কেউ তোলে তার হাতটা আর থাকবে না। আমার কথা শিকদার না বুঝলেও সাগর কিছুটা বুঝেছে। হসপিটালের ঘটনার পর থেকে সাগর মনে করে আমারও কিছু পাওয়ার আছে, হয়তো সেটা বন্ধুদের, তাও তো আছে। আমার কথায় শিকদার আর সাগর চলে আসতে লাগলো। তখন সিমি সামনে আসে। আমি সাগরকে ইশারা করে ধাক্কা দিয়ে চলে আসতে সাগর তাই করলো। এক ধাক্কা দিয়ে চলে আসলো। আমরা চলে আসলাম কলেজ থেকে বাইরে। ওইদিকে সিমি ধাক্কা দেওয়ার পরে সে রেগে আগুন। মারিয়া আসলে আমার থেকে প্রতিশোধ নেবে এই চিন্তা করে রাখলো। কিন্তু সে তো জানে না মারিয়া আর আসবে না, আসলেও আর আমার সাথে লাগবে না। যদিও আসে তখন দেরি করে আসবে। আমি, রাশেদ, শিকদার, সাগর চারজন চলে এলাম। এসে একটা পার্কে গেলাম। রাশেদ এখনো মাস্ক খোলেনি, আর আমি বলেছিলাম রাশেদ যেন কোনো অবস্থাতেই মাস্ক না খোলে। আমরা চারজন পার্কে এসে বসলাম। রাশেদের সাথে পরিচয় করিয়ে দিলাম। তারা অবশ্যই রাশেদের চেহারা দেখতে চাচ্ছে। শেষে এক প্রকার বাধ্য হয়ে রাশেদ তার চেহারা দেখালো। রাশেদের চেহারা দেখে সাগর আর শিকদার দাঁড়িয়ে কাঁপতে লাগলো। তাদের মনে একটাই প্রশ্ন, এতক্ষণ যে আজরাইলের পাশেই দাঁড়িয়েছিলাম, কি হলো? দাঁড়িয়ে গেলি কেন তোরা? ভাই, এটা কে? ওর নাম রাশেদ। কয়েকদিন আগে খবরে ওনার নাম ছবি বের হয়েছিল। উনি একজন বড় মাপের মাফিয়া। হ্যাঁ, ওইটা আমি ছিলাম। তবে তোমাদের ভয় পাওয়ার কিছুই নেই, আমি তো তোমাদের বন্ধু। ভাই, আপনি এত বড় মাফিয়া, আমাদের বন্ধু হবেন কেমনে? হ্যাঁ ভাই, এত বড় মানুষ আপনি, আমাদের সাথে আপনার যাবে না। ঠিক এই কথাটা আমি তোদের বলছিলাম। তোরা আমাকে কি বলেছিলি মনে আছে? বন্ধুত্বের বড় ছোট কিছু নেই, তোরা বলেছিলি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমরা মাফিয়া ছিলাম না, আর তুইও মাফিয়া নয় তাই। আচ্ছা মনে কর আমিও মাফিয়া, তাহলে কি তোরা আমাকে ছেড়ে যাবি? হ্যাঁ, কারণ আমরা কোনো মাফিয়ার সাথে বন্ধুত্ব রাখবো না। কেন? আমি মাফিয়া হলে তোদের সমস্যা কোথায়? কারণ মাফিয়া হলে জীবনের কোনো নিশ্চয়তা নেই, যে কেউ যে কোনো সময় গুলি করে মেরে ফেলতে পারে। তাই বলে আমাদের বন্ধুত্ব নষ্ট করে দিবি? হ্যাঁ। যতদিন বেঁচে থাকবো ততদিন তো বন্ধু হয়ে থাকতে পারিস। হ্যাঁ পারি, তবে তুই মাফিয়া হলে তোর সাথে আমাদের লাইফটাও অনিশ্চিত হয়ে যাবে। কারণ মাফিয়াদের শত্রুর অভাব থাকে না, সাথে মাফিয়ার আশেপাশের লোকজনদেরও ভয়ে থাকতে হয়। আচ্ছা, যদি তোদের পরিবার তোরা সুরক্ষায় থাকতে পারিস, তোদের সেই জন্য আমি মানুষ দিই, তাহলে তোরা বন্ধুত্ব রাখবি? তখন অন্য কথা। শালা, আমি কোনো মাফিয়া না, জাস্ট তোদের একটু বাজিয়ে দেখলাম। যাই হোক, আমি তো রাশেদের সাথে বন্ধুত্ব রেখেছি, সে যদিও মাফিয়া। আরে বন্ধুত্ব এসব কোনো ব্যাপার না, চল ওইদিকে ঘুরে আসি কথাটা কাটানোর জন্য। তারপর আমরা সেদিন চারজন মিলে ঘুরলাম। ঘুরে সাগর আর শিকদারকে বাসায় পাঠিয়ে দিলাম। আমি আর রাশেদ চলে গেলাম মারিয়ার কাছে, যেখানে মারিয়াকে বেঁধে রেখেছিল রাশেদের পোলাপান। আমি মাস্ক পরে তাদের কাছে গেলাম, যাতে আরও অনেকটা সময় ধরে তারা আমাকে চিনতে না পারে। আমি আর রাশেদ মারিয়ার সামনে গিয়ে মারিয়াকে আমি বললাম সাকিবকে ফোন দিতে, যদিও মারিয়া ফোন দিতে চায়নি। জোর করার পর ফোন দিল। আমারও কথা সোজা, আমি যেমন যেমন বলবো তেমনটাই যদি না হয় মেরে দেব। যদিও মারিয়া আমাকে প্রচুর অপমান করেছে, তাও তার প্রতি একটা মায়া কাজ করছে। যদিও মারিয়া অনেকটা অহংকার নিয়ে থাকে,
তাও ভালোবাসা কিছু আছে যেটা মারিয়ার প্রতি আমার কাজ করে। যদি এখনও তেমন কিছু আমি লক্ষ্য করিনি মারিয়ার জন্য। তো মারিয়া সাকিবকে ফোন দিল। সাকিব ফোন রিসিভ করতেই আমি মারিয়ার কাছ থেকে ফোনটা নিলাম। বোন তুই কোথায়? আর গোডাউনে এত রক্ত কেন? তোর বোন আমার কাছে। আমি যা বলছি তা যদি না করিস তাহলে তোর বোন শেষ, লাশটাও পাবি না। তোর এত বড় সাহস! কে তুই? সাহস থাকলে ঠিকানা দে, কোথায় তুই? কে আমি, কোথায় আমি, এসব জেনে তুই নিজেকে শেষ কর, আর তা আমি চাই না। বরং আমি যা বলছি তাই কর। যদি না করি? না করলে তোর একসাথে দুইটাই ক্ষতি হবে। কি? প্রথমত তোর বোন শেষ, লাশটাও পাবি না। আর দ্বিতীয়ত তোর বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা? মনে আছে হ্যাশট্যাগ আর্কের কথা, যে ছিল একজন মাফিয়া? হ্যাঁ মনে আছে। আর সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। সেটা ছিল তোর সাজানো। সে অ্যাক্সিডেন্ট করেনি, তুই তাকে গুলি করেছিলি আর মনে করেছিলি আরকে এর সব ক্ষমতা তুই পাবি। কিন্তু তুই জানতিস না আরকে এর অবর্তমানে তার জায়গায় বসবে জাস্ট বেস্ট ফ্রেন্ড রাশেদ। আরকে মারার পর নিয়ম অনুযায়ী রাশেদ ক্ষমতায় বসে, আর তুই পালিয়ে অ্যাক্সিডেন্টের নাটক করিস। আমি আরও জানি তুই আরও কি অকাম কুকাম করেছিস। এসব তুই কি করে জানলি? কে তুই? সেটা পরে জানবি, এখন যা বলছি তাই কর। যদি করি তাহলে কি কথাগুলো গোপন থাকবে? 100% আমরা তোর কোনো ক্ষতি করব না, আর তোর বোনেরও না, যদি আমাদের কথা মতো কাজ করিস। ওকে করব, বল কি করতে হবে। মনে আছে আবিরের কথা, যাকে তুই গুলি করেছিলি? হ্যাঁ। যার কথায় করেছিলি তাকে ফোন দে, তোর কাছে ডাকবি, আর তুই ওকে মেরে দিবি। কি? এটা আমি পারবো না। পারবি। তোর বোন আমার কাছে। জানিস তো একটা ছেলে আর একটা অপরিচিত মেয়ে একটা ঘরে থাকলে মাঝখানে শয়তান কি করে? যা বলছি কর, নয়তো। ভাইকে তুই কেন আমাকে এমন করছিস? বললামই তো আবিরকে মেরেছিস তুই, তাই আমি যা বললাম এখন তুই তাই করবি। ওকে করব, যাতে আমার বোনের কিছু না হয়। এইবারে লাইনে আসছিস। ওকে, তাহলে কালকে আমি বলবো তুই কিভাবে কি করবি। আর হ্যাঁ, ভুলেও আমাকে খোঁজার ট্রাই করবি না, করলে কিন্তু ঝামেলা হতে পারে। ওকে, আমার বোনকে ছেড়ে দে এখন। কি বললি? আমি বোকা নাকি তোর বোনকে ছেড়ে দেবো? তুই আমার কাজ করবি, তোর বোন ভালো থাকবে। রাখলাম। আমি ফোন কেটে দিলাম। সাকিব চিন্তায় পড়ে গেল। একদিকে নিজের বোন আর একদিকে আপন লোক, কি করবে? শেষে সিদ্ধান্ত নিল বোনকে বাঁচাবে। সাকিব আমার কথা মতো কাজ করতে বাধ্য হলো। এদিকে আমি রাশেদ আর মারিয়ার এক রুমে, বাকি পোলাপান বাইরে। আমি রাশেদের বাইরে দিয়ে সবার জন্য খাবার আনতে বললাম। রাতে সবাইকে খাবার দিতে হবে, তাই আমি মাফিয়া হলেও মানুষের প্রতি যে মূল্যবোধ থাকা দরকার সেটা আছে। রাশেদ পোলাপান পাঠালো খাবার আনতে, মারিয়াও তার 5 লোকের জন্য। আধ ঘন্টা পর খাবার আনলো। মারিয়ার লোকগুলো অন্য ঘরে ছিল, তারা খাবার খেয়ে নিয়েছে, কিন্তু মারিয়া খাচ্ছে না। অনেক বোঝালাম না খেলে শরীর খারাপ হবে, কিন্তু সে খাচ্ছে না। মারিয়া, শেষবার বলছি খেয়ে নাও। আমার খাওয়া নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি বাসায় যাব। আমি আরকে জানার পর থেকে তুমি করে বলছে। তুমি বাসায় গেলে তোমার বেঈমান ভাই তোমার কিছু করবে না, বরং তুমি আমার সাথেই থেকে যাও। কি? তোমার সাথে কোনো বস্তিতে গিয়ে থাকবো? তাও আমি? না, কোনো বস্তিতে আর যাব না। তুমি চাইলে আমার সাথে কোনো বড় বাসায় থাকতে পারো, মানে তুমি যে বাসায় থাকো তার থেকে উন্নত মানের বাসা। তাও আমাকে ছেড়ে দিবে না? না, চলো আমার সাথে আমার বাসায়, কোনো বস্তিতে নয়, আরকের পার্সোনাল বাসায়। না, আমি যাব না। তাহলে এখানে চেয়ারে বসে থাকো। আচ্ছা ঠিক আছে, আমি যাব। গুড, চলো তাহলে। আর হ্যাঁ, কোনো চালাকি করবে না। ওকে। তারপর আমি আবার মাস্ক পরে নিয়ে মারিয়া আর রাশেদকে নিয়ে বেরিয়ে আসলাম গোডাউন থেকে। আমরা এখন আমার বাসায় যাব। আমি গাড়িতে উঠলাম, সাথে রাশেদও। মারিয়া ওঠার মতো করে দিল দৌড়। এটা কি হলো? ভাই বোন দুজনেই একই রকম। কেন? আমি জানতাম এমন কিছু হবে। এখন কি করব? মারিয়াকে ছাড়া চলে যাব? না রে বন্ধু, ওকে সাথে নেব। রাশেদ 5 জন ছেলে রেডি করে রেখেছিল, কেউ পালাতে চাইলে তাদের ধরার জন্য। তারা অন্যদের থেকে আলাদা, ভয়ঙ্কর শুটার তারা। তাদের দৌড়ের গতি সাধারণ মানুষের দ্বিগুণ। তারা মারিয়াকে ধরে আবারও গাড়ির কাছে নিয়ে আসলো। মারিয়া আবারও গাড়িতে উঠতে না চাইলে আমি জোর করে তুললাম। আমি আর মারিয়া পেছনে বসলাম, রাশেদ সামনে আর সাথে ড্রাইভার। এটা রাশেদের বুলেট প্রুফ গাড়ি। এই গাড়িটা মাহবুদের গাড়ি থেকে ভয়ঙ্কর। এই গাড়িটা থেকে শ্যুটও করা যায়, এটাও আমি দিয়েছিলাম রাশেদকে। আমরা গাড়িতে করে আমার বাসায় সামনে এসে নামলাম। এখানে কোনো দারোয়ান নেই, বাসায় অপরিচিত কেউ ঢুকতেও পারবে না, বের হতেও পারবে না। এই বাসায় শুধু 2 জন লোক যাতায়াত করতে পারবে, এক আরকে মানে আমি আর রাশেদ। রাশেদ ফোনের মাধ্যমে গেট খুলল। ড্রাইভার গাড়ি নিয়ে সোজা ঢুকে গেল। রাশেদ এখানে মাঝে মধ্যে আসে, তাই ড্রাইভার চেনে। আমি মারিয়াকে নিয়ে রুমে ঢুকলাম।
রাশেদ ড্রাইভারকে আর একটা গাড়ি নিয়ে বাসায় পাঠিয়ে দিল। বিশেষ দ্রষ্টব্য, এই বাসায় একটা সিস্টেম করা আছে, যদি 5 জনের থেকে বেশি মানুষ এখানে 1 ঘন্টাও তার বেশি অপেক্ষা করে তাহলে সবাই মারা যাবে। 5 জন থেকে বেশি হলে একটা বিষাক্ত গ্যাস নির্গত হয়ে সবার শ্বাস বন্ধ হয়ে শেষে মারা যাবে। এই বাসার উপর দিয়ে কোনো বিমান যেতে পারবে না, ব্লাস্ট হয়ে যাবে। আর কেউ বাসার বাইরে থেকে ঢুকতে চাইলে ইলেকট্রনিক শক খাবে। আমি মারিয়াকে নিয়ে ড্রয়িং রুমে বসলাম। অবশ্য আসার সময় খাবার এনেছিলাম। মারিয়া খায়নি, সাথে আমি রাশেদ ও খায়নি। ড্রাইভার আরেকটা গাড়ি নিয়ে চলে গেল। ওই গাড়িটাও আমার। গ্যারেজে অনেক গাড়ি আছে, ওখান থেকে একটা নিয়ে চলে গেল। আমি আর মারিয়া ড্রয়িং রুমে বসে আছি। রাশেদ খাবার প্যাকেটগুলো নিয়ে আসলো, টেবিলে রাখলো। মারিয়াকে খেতে বলল, কিন্তু খেলো না। শেষে জোরাজুরি করতে খেলো। এখন ঘুমানোর সময় হয়ে গেছে। আমার এই বাসাটা অনেক বড়, যদিও 3 তলা। 1 তলায় 4 রুম করে আছে। আমরা নিচের ঘরগুলোতে থাকবো। রাশেদকে পাঠিয়ে দিলাম 1 রুমে। আমি মারিয়াকে নিয়ে 1 রুমে গেলাম। রুম দেখিয়ে, এটা তোমার রুম, মানে আজ থেকে এখানে তুমি থাকবে। আর সরি, তোমার কোনো কাপড় নেই, কাল গিয়ে শপিং করে আসবে। চাইলে তুমি যেতে পারো, আর নয়তো কাউকে পাঠাতে পারো। আজ থেকে আমার রুম মানে? এখানে আমাকে কতদিন আটকে রাখবে? যতদিন না সুলতান দেশে আসে। তবে চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আসবে। না, আমি এতদিন থাকতে পারবো না। তুমি না চাইলেও থাকতে হবে। আমাকে ক্ষমা করে দাও। আই অ্যাম রিয়েলি সরি। আমি আসলে ভুল করছি, প্লিজ আমাকে মাফ করে দাও। সময় হলে বলবো ক্ষমা করা যায় কিনা। আর হ্যাঁ, ভুল করেও আর ভুল করতে যেও না। সরি। আচ্ছা শোনো, এটা আমার পার্সোনাল রুম। এই রুমে আমি ছাড়া আর কারো প্রবেশ নিষেধ। অবশ্য অন্য রুমে তোমাকে থাকতে দিতে পারতাম, কিন্তু এখানে থাকতে দেওয়ার একটা কারণ, সেটা হলো তুমি কয়েকদিনের অতিথি। যাই হোক, তুমি এখানে ঘুমাও। ওটা ওয়াশরুম, ওটা ব্যালকনি। আর হ্যাঁ, আর ভুলেও আমার কোনো জিনিসে হাত দেবে না। আবারও বলছি, ভুলেও আর ভুল করবে না। এখন ঘুমাও, আমি গেলাম। গুড নাইট। আমি মারিয়াকে রুমে রেখে আমি আর একটা রুমে চলে গেলাম। আমরা 3 জন 3 রুমে। আমি এসে শুয়ে পড়লাম। অনেকদিন ধরে বস্তিতে আছি, তাই ঘুম তাড়াতাড়ি চলে আসলো। হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। আর অপরদিকে মারিয়া চিন্তা করলো, কেন বারবার কোনো জিনিসে হাত দিতে নিষেধ করছে? কি আছে এই জিনিসে? আমাকে দেখতেই হবে। মারিয়া আমার সব জিনিস ঘাঁটতে লাগলো। পুরো রুম তছনছ করে ফেলেছে। পালানোর কোনো ট্রিক্স পেলে পালাবো, আর না পেলে কিছু করার নাই, এখানে থাকতে হবে। খুঁজতে খুঁজতে মারিয়া একটা ডায়েরি পেল, যেখানে লেখা আছে আরকির সব গুরুত্বপূর্ণ কথা। মারিয়া ডায়েরিটা পড়ে কাঁদতে লাগলো। একটা মানুষ কিভাবে এত কষ্ট সহ্য করতে পারে? চলুন জেনে আসি ডায়েরির কথা। ডায়েরিটা মারিয়া হাতে নিল। ভাবলো ডায়েরিতে তেমন কিছু থাকবে না। এই বলে রেখে দিতে গেলে তখনই মারিয়ার চোখে পড়লো ডায়েরির উপরের পাতা, যেখানে লেখা ছিল #কিং অফ দ্য আরকি। তাই মারিয়া আগ্রহ হলো ডায়েরিতে কি আছে দেখার। প্রথম পাতা, অনেক পরিশ্রম আর চেষ্টার ফলে আজ আমি একজন মেজর আর্মি। পরের পাতায়, আজ আমি অনেক হ্যাপি, আমার দেশের কিছু নারী পাচারকারীকে শেষ করতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা হলো আমি 50 জনেরও বেশি নারীকে পাচার হওয়া থেকে রক্ষা করেছি। পরের পাতায়, আজ আমি দুবাই যাচ্ছি, আরও কঠোর পরিশ্রম করে দেশকে রক্ষা করার জন্য। পরের পাতায়, আজ আমার দুবাই ট্রেনিং শেষ, নিজ দেশে আসতে যাচ্ছিলাম, তখন আমাদের ট্রেনার স্যার ফোন দিয়ে জানায় দুবাইয়ে একদল ভারতীয় জঙ্গি দুবাইয়ের কিছু শপিং মলে বোমা হামলা করতে পারে, তাই আমাদের দিয়ে ওই মিশনটা করানো হবে। আমাদের ক্যাপ্টেন ছিল দুবাইয়ের একজন মেজর, নাম তার ইয়াহিয়া আবরাব। তার নেতৃত্বে আমরা মিশন শেষ করি। অবশ্য একসময় জঙ্গিরা গুলি করেছিল আমাদের, শেষে তাদের বিরুদ্ধে আমরাও গুলি করি। সবার দৃষ্টি অগোচরে একজন জঙ্গি আমাদের পিছনে চলে যায়। সে শ্যুট করতে যাচ্ছে, তখনই আমি তাকে দেখে ফেলি। আমি তাকে শ্যুট করতে গান নিয়ে ঘুরতেই ক্যাপ্টেন আমাকে ভুল বুঝে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ক্যাপ্টেন মনে করছিল আমি দুবাইয়ের বিরুদ্ধে জঙ্গিদের হয়ে কাজ করব। পরে ক্যাপ্টেন আমাকে ধাক্কা দেওয়ায় আমার গান আমার হাত থেকে পড়ে গেল। ক্যাপ্টেন আমাকে শ্যুট করতে যাবে, তার আগে আমি ক্যাপ্টেনকে আমার হ্যান্ডগান দিয়ে ক্যাপ্টেনকে হাতে শ্যুট করি। ক্যাপ্টেন পড়ে যেতেই আমি পিছনের জঙ্গিকে হ্যান্ডগান দিয়ে শ্যুট করি। জঙ্গির মাথায় শ্যুট করায় সে জায়গায় মারা যায়। আমরা দেশের 2 জন ছিলাম, একজন রাশিদ, আমার বেস্ট ফ্রেন্ড। ক্যাপ্টেনের হাতে শ্যুট করায় আমাকে দুবাই সৈনিকরা যারা ছিল তারা গ্রেপ্তার করলো। আজ আমার বিচার হবে ক্যাপ্টেনকে শ্যুট করায়। আমাদের মিশন কাল শেষ হয়েছিল। রাশেদ চাইলে চলে যেতে পারত আমাকে রেখে, কিন্তু সে আমাকে রেখে যাবে না। তার বিশ্বাস আমি ভুল করিনি। সে গিয়ে ঘটনাস্থলে তদন্ত করে। আমি এখন দুবাইয়ের সেনা বিচারালয়ে বসে আছি। তারা আমার ক্যাপ্টেনের শ্যুট করার কারণ জানতে চায়। আমি ঘটনাটা ওদের বলি। ওনারা প্রমাণ চাইলে আমি সময় চাই।
প্রমাণ করার, কিন্তু রাশেদ সবাইকে থামিয়ে দিয়ে প্রমাণস্বরূপ ভিডিও ফুটেজ দেখায়। ঘটনাগুলো হয়েছিল শপিং মলে, চারদিকে সিসিটিভি ক্যামেরা ছিল, তাই পুরো ঘটনা ভালো করে দেখালো। আর আমাকে বিচারক মুক্তি করে দিয়ে ক্যাপ্টেনকে সন্দেহজনক মনে করে তার বিরুদ্ধে মামলা দায়ের করলো। আজ আমার দুবাইয়ের সাহসিকতা ও বিচক্ষণতার জন্য স্বর্ণপদক দিল। আমি আর রাশেদ চলে এলাম দেশে। আজ আমাকে বাংলাদেশ থেকে একটা বড় মিশন দেওয়া হয়, একটা লিস্ট দেওয়া হয়, সেখানে বাংলাদেশের পুরো মাফিয়াদের লিস্ট দেওয়া আছে। এই কাজের দায়িত্ব সিএম আমাকে দিয়েছে। আমি কাজগুলো সঠিকভাবে করি, যার জন্য আমাকে স্পেশাল অফিসার করা হয়। আজ আমি চাকরি থেকে বেরিয়ে আসতে দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু তারা আমাকে চাকরি থেকে বের হতে দেবে না। তাদের এক কথা, আমার মতো সাহসী অফিসার তারা চাই, আরও চাই। আমি অনেকে জোরাজুরি করলাম চাকরি থেকে বের হয়ে আসতে, কিন্তু তারা আসতে দেবে না। শেষে একটা সিদ্ধান্ত নিলাম, আমি আর কোনো সরকারি মিশনে যাব না। দেশ রক্ষার জন্য আমি নিজে একটা টিম গঠন করব, যেটা দেশের বাইরে শত্রুদের থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করবে। আমার এমন চিন্তাধারা দেখে আমাকে হতাশ করেনি। আমাকে তারা বলে আমার টিম গঠনে কি কি লাগবে। আমি বেশি কিছু চাইনি, 2 জন মেজর, 1 জন প্যারা কমান্ডার, 10 জন সাধারণ ট্রেনিং প্রাপ্ত সৈনিক, আর কিছু অস্ত্র চাই। তারা আমাকে দিয়েও দেয়। মেজর ও প্যারা কমান্ডারগুলো ছিল আমার বন্ধুরা। মেজর রাশেদুল ইসলাম অর্থাৎ রাশেদ, মাহমুদ হাসান আরমান অর্থাৎ মাহমুদ, প্যারা কমান্ডো সৈয়দ মোহাম্মদ সৌরভ, আর বাকি 10 সৈনিক। আজ আমি মাফিয়া, যার এক কথায় চলে দেশ। সবাই আমাকে মাফিয়া আর কে নামে চেনে। আমার আসল নাম চাপা পড়ে গেছে মাফিয়াদের মাঝে। দেশকে রক্ষায় কত রকমের চিন্তা করতে হয়। আজ জানলাম আমার মাফিয়া টিমে একজন শত্রু ঢুকে গেছে, তাকে ধরা আমার প্রধান লক্ষ্য। আমার গুপ্তচর আবিরকে সেই কাজে লাগালাম। সে জানালো আমার টিমে সাকিব নামে একজন আছে, যে একটা মোটামুটি পদে আছে। আবির জানালো সাকিব ও আরও একজন আমার টিমে আছে, যারা সুলতানের জন্য কাজ করে। সুলতান হলো আর একটা মাফিয়া। আমি আবিরকে বললাম সাকিব ছাড়া আর একটা কে যেন আমার টিমে থেকে সুলতানের জন্য কাজ করে, তার নাম কি? শেষে জানলাম ওটা আলভি নামের কেউ। আমি আলভিকে ধরার আর তার মুখের প্লাস্টিক সার্জারি করে দিয়ে আবিরের মতো করে দিলাম, আর আবিরকে আলভির মতো করে দিলাম। ওসির কথা মতো সাকিব আবিরকে মেরে দিল, কিন্তু সেটা ছিল আলভি। সাকিব কার কথা মতো এসব করেছে আমার জানা ছিল না, তাই সাকিবকে দিয়ে ওসিকে মারার জন্য আমি একটা গেম খেলি। সাকিব ওটাতে পা দেয়। আমি সাকিবকে একটা রুমে ডাকি, আর আবিরকেও। আবির আলভির মুখে ছিল, তাই সাকিব বোঝাতে পারেনি। আবিরকে কয়েকটা চড় মেরে কথা বের করতে চাইলে সাকিব আমাকে গুলি করে শেষ করে দেয়। সাকিব আমাকে গুলি করে, যেটা ছিল আমার চাল। সাকিব আমাকে মেরে আনন্দে চলে যায়, কিন্তু সে জানতো না আমি বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলাম। আমি সবার কাছে মরার অভিনয় করি। আমার বেঁচে থাকার আমার পরিবার আর 2 বন্ধু ছাড়া আর কেউ জানে না। পুরো মিডিয়া তোলপাড় হয়ে গেছে যে দেশের সেবা করে এত কিছু করছে, সে আজ মারা গেছে। আমার লাশের জায়গায় আলভির লাশ দাফন করা হয়। আমি চলে যাই আলাদা শহরে। আমি ততদিন থাকবো এই শহরে যতদিন সুলতান দেশে আসবে। পরের পাতায় লেখা আছে, আজ কলেজে যাচ্ছি, তাও বস্তির ছেলে হয়ে। কলেজে ঢুকতেই দারোয়ান আটকালো। আমার পোশাকে মনে হয় না আমি কলেজে পড়ি। দারোয়ান ঢুকতে দিতে চাচ্ছে না। শেষে কোনো রকম ঢুকতে পারি। কলেজের প্রিন্সিপালের সাথে আমার কথা হয়েছে। স্যার জানে আমি পড়তে আসব, তবে আমার আসল পরিচয় স্যার জানে না। শুধু জানে আর কে এর কোনো বন্ধু এই কলেজে পড়বে। আমি কলেজে ঢুকে দেখি কতগুলো মেয়ে একটা ছেলেকে কান ধরিয়ে ওঠা বসা করাচ্ছে। আমি ওই দিকে না গিয়ে ক্লাস দিকে চলে যাই। ক্লাস কোনটা চিনি না, তাই কারোর সাথে জিজ্ঞেস করতে হবে। আমি চারদিকে দেখতে হঠাৎ একটা পরী এসে আমাকে ধাক্কা দিল। কিভাবে এত সুন্দর হতে পারে একটা মেয়ে? কি সুন্দর তার চুল, কি সুন্দর ঠোঁট। মন চাই ওই ঠোঁটে একটা কামড় বসিয়ে দিতে। মেয়েটা নিচে পড়ে আছে। হাত বাড়িয়ে দিলাম ওঠার জন্য, কিন্তু সে নিজে উঠে আমার কলার ধরে ফেললো, আর তারপর কি মার। শেষে জানলাম এর নাম মারিয়া। একটা ছেলেকে কান ধরে ওঠা বসা করাচ্ছে, যে ওরা এর বান্ধবী, তাদের লিডার মারিয়া। আরও জানলাম মারিয়া সাকিবের বোন। সাকিবের নাম শুনে রাগ হলেও মারিয়াকে নিয়ে আমি ফিদা হয়ে যাই। কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, মারিয়া ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে আছে। আচ্ছা, মেয়েটা যদি কোনো নীল পোশাক পরতো, মানে মেয়েদের পোশাক, তাহলে ওকে নীল পরীর মতো লাগতো। ক্লাসে গিয়ে 2টা বন্ধু হলো, সাগর আর শিকদার। পরের পাতায় লেখা আছে, আজ আবার কলেজে মারিয়ার সাথে ধাক্কা খেলাম। একটু তাড়াতাড়ি করে ক্লাসে যাচ্ছিলাম, হঠাৎ মারিয়ার সাথে ধাক্কা। মারিয়া সাকিবের বোন। কোন সাকিব জানার জন্য সাগরের কাছে গিয়েছিলাম। শুনলাম মাফিয়া সাকিবের বোন, তার মানে ওই বেইমানটার বোন। মাফিয়া সেদিনও আমাকে অনেক মারলো তার সাথে ধাক্কা খাওয়ার। পরের পাতায়, আজ আবারও কলেজে গেলাম।
সাগরকে মারিয়া মারছে। শেষে আমি গিয়ে মারিয়াকে কয়েকটা চড় মারি আর মেয়েদের মতো চলতে বলি। মেয়েটাকে যত মেরেছি মনে হয়েছে নিজেকে মেরেছি। অনেক ভালোবেসে ফেলেছি মারিয়াকে, কিন্তু সেটা এখন বলা ঠিক হবে না। আমার কাজ শেষ হলে মারিয়াকে জানাবো। পরের পাতায় লেখা আছে, লাভ ইউ সো মাচ মারিয়া। মারিয়া ডায়েরিটা পড়ছে আর চোখের জল ফেলছে। এত ভালোবাসার পরেও একটা মানুষকে আমি এভাবে মারলাম, যে চাইলে আমাকে অনেক আগে মেরে ফেলতে পারতো। ভালোবাসার টানে এখনো আমাকে কিছু করেনি। আমি অনেক ভুল করেছি, ওর থেকে মাপ চাইতেই হবে। প্রয়োজনে আমি পা ধরে ক্ষমা চাইবো, তাও চাইবো। অনেক ক্ষতি করেছি আমি, আর কোনো ক্ষতি করব না। আর যে মানুষটা আমাকে এত ভালোবাসে তাকে আর ছেড়ে দিব না। আমি জানি সে আমার উপর রাগ করছে, তাও আমাকেই তো ভালোবাসে। সকালে আমি যেভাবে হোক ক্ষমা চেয়ে নিবই। মারিয়া ডায়েরিটা বুকে নিয়ে শুয়ে পড়ল। কাঁদতে কাঁদতে চোখের জল বালিশ ভিজে যায়। এভাবে কাঁদতে কাঁদতে এক সময় হারিয়ে গেল ঘুমের রাজ্যে। সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মারিয়ার রুমের সামনে গিয়ে দেখি দরজা খোলা, আর রাশেদের রুমেও দরজা খোলা। আমি তাড়াতাড়ি মারিয়ার রুমের সামনে গিয়ে দেখি মারিয়া এখনো রুমে শুয়ে আছে, কিন্তু দরজা খোলা কেন? রাশেদের রুমে গেলাম। রাশেদ ফ্রেশ হচ্ছে, আমাকে দেখে গুড মর্নিং জানালো। আমিও জানালাম। রাশেদকে চকমকানোর জন্য বললাম, তুই কখন উঠেছিস? মাত্রই উঠলাম। মারিয়া কোথায়? মারিয়ার কথা মানে তুই জানিস মারিয়া কোথায়? তুই তো নিয়ে গেছিলি। হ্যাঁ, নিয়ে গেছিলাম, কিন্তু মারিয়া তার রুমে নেই। এখন কোথায়? কি রুমে নেই মানে কি বলছিস? হয়তো ওয়াশরুমে গেছে। ওখানেও নেই। কি যাতা বকছিস, চল দেখি। বলে আসতে যাবে, আমি আটকে দিলাম আর বললাম, সকাল সকাল একটু পান না করলে কি হয়? কি বলছিস এতক্ষণ? তাহলে আমার সাথে ফান করছিস সারা, তারা দেখাচ্ছি মজা। বলে রাশেদ আমাকে দৌড়ানি দিল। আমিও দিলাম দৌড়। পুরো রুমে দৌড়তে দৌড়তে মারিয়া রুমের সামনে গিয়ে আর একদিকে যাব, এমন সময় মারিয়া রুম থেকে বের হয়ে দরজার পাশে দাঁড়ালো। খেলাম ধাক্কা। মারিয়া নিচে, আমি উপরে। তাড়াতাড়ি আমি উঠে গিয়ে মারিয়ার ওঠার জন্য হাত বাড়িয়ে দিলাম, কিন্তু মারিয়া যা করলো বিশ্বাস করবেন না শ্রোতা বন্ধু, ওটা আমার স্বপ্নেও ভাবিনি। মারিয়া এমনভাবে আমার হাত ধরে টান দিল, আমি আবারও পড়ে গেলাম মারিয়ার উপরে। এদিকে আমাদের এমন কিছু দেখে রাশেদ পুরোই বেকুব বনে গেল। আমি আর 7 মাস না ভেবে মারিয়াকে টেনে তুললাম। মানে কি এসবের মারিয়া? কি করলাম আমি? তুমি খুব ভালো করে জানো তুমি কি করেছো। আমার ইচ্ছে হয়েছে তাই করছি। তোমার কোনো সমস্যা? মারিয়া, ভুলে যেও না তুমি আমার কাছে বন্দি। কে বলো আমি তোমার কাছে বন্দি? বরং তুমি আমার কাছে বন্দি। মানে? ভালোবাসার কাছে কেউ বন্দি নয়, সবাই মুক্ত পাখির মতো। বুঝলাম না। ওকে, বুঝিয়ে বলছি। ওনার সামনে কি বলবো? হ্যাঁ বলো। তুমি কি আমাকে ভালোবাসো? কি হলো, কথা বলছো না কেন? কি যাতা বলছো? তোমাকে ভালোবাসতে যাব কোন দুঃখে? ওকে, আমি প্রমাণ করছি তুমি আমাকে ভালোবাসো কিনা। কেমনে কি? 1 মিনিট আসছি। বলে মারিয়া রুমের দিকে চলে গেল। আসার সময় আমার ডায়েরিটা আনলো। তুমি এটা ধরলে কেন? আমি না বলেছি আমার কোনো জিনিসে হাত দেবে না? এখন শুধু তোমার নয়, বরং তুমিও আমার। ফাজলামো রাখো, ডায়েরিটা আমাকে দিয়ে দাও। এটা দেওয়া বা না দেওয়া একই কথা, কারণ এটা আমি পুরো পড়ে নিচ্ছি। তোমার সাহস কি করে হয় আমার ডায়েরি ধরা? রাগ করে লাভ নেই, বরং ভালোবাসো কিনা। না, ভালোবাসি না। ডায়েরিতে লিখেছো কেন তাহলে? ওসব এমনি লিখেছি। আসছে মিথ্যে বলতে। রাশেদ ভাইয়া, আপনি বলেন আমাকে ভালোবাসে, অথচ আমাকে না বলে নিজে কষ্ট পাচ্ছে। তা কি ভালো লাগবে আমার? তাই আমি বললাম। এসব তো আমি জানি না, তোমরা যাও, আমি গেলাম। কোথায় যাচ্ছেন মিস্টার রাশেদুল ইসলাম, মানে মেজর রাশেদ? রাশেদ চলে যেতে গিয়েও আবার পিছনে থামলো মারিয়ার কথা শুনে। তুমি কি যাতা বলছো? কে মেজর? এই ডায়েরিতে লেখা আছে, সাথে আরও লেখা আছে দুবাইয়ের মিশন, রবিউলকে নির্দোষ প্রমাণ করা পর্যন্ত দেশে না আসার সব। হ্যাঁ, বন্ধুর জন্যই তো এসব করলাম। তো এখন তো বলবেন এই ডায়েরিতে লেখা সব কথা সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে আমাকে ভালোবাসেন, এটা কেন সত্যি হবে না? আমি কিছু না বলে রাশেদের দিকে তাকালাম। আমার তাকানো রাশেদ বুঝে গেলে চলে গেল রুম থেকে। তারপর আমি মারিয়াকে হাত ধরে টেনে রুমে নিয়ে গেলাম আর বললাম, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি জানতাম না তুমি কোনো বিশ্বাসঘাতকের বোন, আর জানলে তোমাকে নিয়ে ভাবতাম না। আর তুমি এটা জানছো মানে এই নয়
যে তুমি আমাকে সহজ মনে করে নেবে। হ্যাঁ, আমি মানি আমার প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ আলাদা। তোমাকে এখানে আনছি আমার প্রফেশনাল লাইফের দিক থেকে, সো টেরামি করবে না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কান্না করবে না, এটা নেকামি ছাড়া কিছু না। আমি তোমার পায়ে পড়ি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কি হবে ক্ষমা করে? আবারও তোমার ভাইয়ের মতো বিশ্বাসঘাতকতা করবে? না, আমি এমনটা করব না। তবে আমার ভালোবাসার জন্য এতটুকু করতে পারি, যারা তোমাকে ঠকিয়েছে তাদেরকে তোমার কাছে আনতে পারি। তুমি কি মনে করো আমি আনতে পারছি না তাদের? আমি চাইলে তারা যেখানে আছে সেখানেই মেরে দিতে পারি। শুধু যেখানে বিশ্বাসঘাতকতা করেছে সেখানেই মারার জন্য আমি বসে আছি। তুমি যা ইচ্ছে করো, তাও আমাকে মাফ করে দাও। আমার কথা মতো চললে মাফ করবো কিনা ভেবে দেখবো। আমি তোমার পায়ে পড়ি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে কি করছো এসব? পা ছাড়ো, আমার সব ভালো লাগে না। যদি ক্ষমা না করো তাহলে পা ছাড়বো না। আমাদের চিল্লানি শুনে রাশেদ সোজা আমাদের কাছে চলে এলো। ততক্ষণ মারিয়া পা ধরা অবস্থায় ছিল। রাশেদ এসব দেখে আরো রেগে গেল। কিভাবে মাফ করবো তোমায়? তুমি কলেজে আমাকে কি অপমান করেছো, কতবার অপমান করেছো, কোনো হিসাব আছে? কিন্তু আমি চাইলে সাথে সাথে জবাব দিতে পারতাম, ভালোবাসি বলে কিছু করিনি। প্লিজ মাফ করে দাও, আর জীবনেও কারোর সাথে এমন করব না। একদম মেয়েদের মতো পোশাক পরবো, তোমার সব কথা মেনে চলবো। প্লিজ এত করে যখন বলছো একটা সুযোগ দিয়ে দেখ। প্লিজ লাস্ট একটা সুযোগ। কি হলো, আমার কথা একটা সুযোগ দিয়ে দেখ। ওকে, জাস্ট একটা সুযোগ। সত্যি? যদি বেইমানি করো? প্রমিস কখনো করব না। গুড, মনে থাকে যেন। তাহলে তোরা রোমান্স কর, আমি রুমে গেলাম। মানে আর কিছু বলার আগেই চলে গেল। মারিয়া আমার পা ছেড়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। মনে মনে ভাবলাম, যে মেয়ের গায়ে একটু ধাক্কা দেওয়ার জন্য এত মারলো সে আজ আমার বুকে। কি নিয়তি রে ভাই। হয়েছে, ছাড়ো, এত রোমাঞ্চ ভালো লাগে না। আমার মিশন যতদিন না শেষ হয় ততদিন রোমাঞ্চ করতে আমার সামনে আসবে না। আর রেডি হয়ে নাও, রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবো। কাল রাতের পর আর কিছু খাইনি। তারপর আমরা রেডি হয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলাম। অবশ্য আমাকে কেউ চেনে না, কারণ আমি সবসময় সিক্রেট থাকি। রাশেদকেও সবাই চেনে না, মাত্র হাতে গোনা কয়েকজন চেনে। আমরা খেয়ে মারিয়ার জন্য কাপড় নিলাম। তারপর আবার বাসায় চলে এলাম। সাকিবকে ফোন দিলাম। সাকিব ফোন রিসিভ করতেই বলল, ভাই বল কি করতে হবে? এত তাড়া কেন রে? যাই হোক, বলছি কি করতে হবে। বল কি করতে হবে। আর আমার বোন ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, কথা বলবি? হ্যাঁ কথা বলবো। এই নে কথা বল, মাত্র 2 মিনিট। ফোন মারিয়ার দিকে দেওয়ার আগে বললাম, এমন করে বলবে যেন তোমার ভাই ভয় পায় আর আমার কথা মতো কাজ করে। তারপর ফোন দিলাম। মারিয়া সাকিবের সাথে 2 মিনিট কথা বলল। আমি কথা শেষে ফোনটা নিলাম। হ্যাঁ বুঝেছিস তো, তোর বোন ঠিক আছে। যাই হোক, এখন যা বলছি কর, নয়তো। বল কি করতে হবে, যা বলবি তাই করবো, কিন্তু আমার বোন যাতে কষ্ট না পায়। এসব তুই চিন্তা করিস না, তোর বোন একদম ভালো আছে। বল কি করতে হবে। তুই এখন ওসিকে ফোন দিয়ে তোর গোডাউনে আসতে বলবি, বাকিটা আসলে বলবো। রাখলাম। ও হ্যাঁ, মনে রাখিস, তুই যত তাড়াতাড়ি কাজ করবি তোর বোন তত তাড়াতাড়ি তোর কাছে ফিরে যাবে। রাখলাম। কেটে দিলাম। তারপর আমি, রাশেদ, মারিয়া শপিং করে বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। ড্রয়িং রুমে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন সাকিব ফোন দিল। হ্যাঁ বল। শিখার বন্দি, এখন কি করব? এখন শিকারকে শুট করবি? কি হলো, এখন গুলির আওয়াজ শোনা যায়নি কেন? ওকে, করতেছি। সাকিব গুলি করে দিল, কিন্তু ওসি বা অন্য কাউকে নয়। গুলি করলো ঠিক, কিন্তু ব্ল্যাঙ্ক ফায়ার। ওসি শেষ ভাই, এখন আমার বোনকে দিয়ে দে। ওকে, আমি তোকে একটা ভিডিও দিচ্ছি, আগে ভিডিওটা দেখতো। বলে সাকিবকে একটা ভিডিও দিলাম, যেটা ছিল সাকিবের গোডাউনের ভিতরের ক্যামেরার ভিডিও। ভিডিওতে ছিল এইমাত্র সাকিব কি করলো তা। আমার দেওয়ার ভিডিও দেখে সাকিব পুরোই বকা হয়ে গেল। সে জানতো তার গোডাউনে সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু ফুটেজগুলো এর মধ্যে আমার কাছে আসবে সেটা তা কল্পনা ছিল না। সাকিব ভিডিও দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। কি চাইলাম আর কি হলো। সাকিব যখন ক্যামেরা ভাঙতে যাবে তখন আমি তাকে নিষেধ করি আর কাজটা আবারও করতে বলি। আমার কথা মতো এবার সাকিব সত্যি সত্যি শুট করে দেয়। তারপর আমি ফোন কেটে দিই। ফোন কেটে দিতেই শিকদার, আমার কলেজ ফ্রেন্ড, ফোন দিল। আমি রিসিভ করে যা শুনলাম একদম শোনার জন্য প্রস্তুত ছিলাম না। কি অবস্থা? ভালো না। তুই আসছিস না কেন, কোনো সমস্যা? আরে না, আসবো কিছুদিন পর। মারিয়া কোথায়? আমি কিভাবে বলবো কোথায়? তোকে ধরে নিয়ে যাওয়ার পরের দিন থেকে মারিয়া নিখোঁজ। ও, আমার কেন জানি সন্দেহ হচ্ছে। তুই কি ওকে কিছু করেছিস? আরে আমি কি করব ওর সাথে? আমি একটা খ্যাত আর সে একটা মাফিয়ার বোন, আমি কি করতে পারবো? আচ্ছা, তুই এখন কোথায়? আমি গ্রামের বাড়িতে চলে আসছি।
ওকে, রাখছি। ফোন কেটে দিয়ে দেখি মারিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি তেমন গুরুত্ব না দিয়ে রাশেদের সাথে কথা বলতে লাগলাম। তার কিছু সময় পর সাগর ফোন দিয়ে বলল, একটু আগে সিকদার ইচ্ছে করে ফোন করেনি, সাকিবের লোক ফোন করতে বাধ্য করেছে। সিকদারকে তারা মেরেছেও, তাই সিকদার ফোন করেছে। এসব শুনে আমার মাথায় আগুন ধরে গেল। কেউ আমাকে কিছু করলে আমি সহজভাবে উড়িয়ে দিই, কিন্তু কেউ আমার কোনো বন্ধুকে কিছু করলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। আমি আবারও সাকিবকে ফোন দিলাম। সাকিব ফোন রিসিভ করে বলল তার বোনকে দিয়ে দিতে। তুই একটা বড় ভুল করেছিস, তা হলো তুই কলেজে গিয়ে আমার বন্ধুদের মেরেছিস, আর তোর বোন শেষ। ফোন লাইনে রেখেই শ্যুট করে দিলাম। হে, তুই কি করলি এটা? আমার বোনকে কেন শুট করলি? প্লিজ আমার বোনকে বাঁচা। তোর যত টাকা লাগে আমি দিব, প্লিজ আমার বোনকে বাঁচা। এখন তোর বোনকে বাঁচাতে কান্না শুরু করে দিচ্ছিস? আর আমার ভাইয়ের মতো বন্ধুগুলোকে তুই মেরে আসলি, তখন আমারও এমন কষ্ট হয়েছিল। প্লিজ ভাই, তোর পায়ে পড়ি, আমার বোনকে বাঁচা। চিন্তা করিস না, তোর বোনের কিছু হয়নি। ব্লাঙ্ক শ্যুট করেছিলাম তোর অবস্থা জানার জন্য। কিন্তু আর কখনো কলেজে গিয়ে মস্তানি করিস না, তাহলে তোর বোন শেষ। রাখলাম। সাকিবকে আর কিছু বলতে না দিয়ে কেটে দিলাম। মারিয়া ভাইয়ের এমন অবস্থা দেখে কান্না শুরু করে দিল। কি হলো তোমার? তুমি কান্না করছো কেন? এভাবে ভাইয়াকে ভয় না দেখালেও পারতে। পারতাম, কিন্তু অনুভূতিটা বুঝতে চেয়েছিলাম। তোমার প্রতি তোমার ভাইয়ের কেমন দরদ আছে দেখে নিলাম। মারিয়া রুমে চলে গেল। বিকাল টাইমে আবারও সাকিবকে ফোন দিলাম। বল। এখন তো ওসি শেষ, এবার সুলতানের পালা। তুই যা বলবি আমি তাই করব, কিন্তু আমার বোনের যাতে কিছু না হয়। তোর বোনের কিছু হবে না। শোন, এখন তোকে যা বলছি কর। সুলতানকে ফোন দিয়ে দেশে আনবি, তাও 1 সপ্তাহের মধ্যে। কিভাবে আনবি সেটা তুই জানিস। সময় কিন্তু 1 সপ্তাহ। আর কিছু না বলে ফোনটা কেটে দিলাম। মারিয়া রাগ করে রুমে চলে গেল। তবে ইদানিং মারিয়া আমার সাথে একটু বেশি মিশে যাচ্ছে। মনে হচ্ছে মারিয়া আমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। পরের দিন মারিয়াকে বাসায় রেখে আমি কলেজে গেলাম। উদ্দেশ্য ক্লাস করা না, সাগর আর শিকদারের সাথে দেখা করা। আমি আর রাশেদ কলেজে গেলাম, তাদের সাথে দেখা করলাম। ক্লাস করতে ঢুকলাম, যদিও ক্লাস শুরু হতে আরও 10 মিনিট আছে। ক্লাসে গিয়ে আমরা 4 জন আড্ডা দিতে লাগলাম। তখন কেউ একজন আমাকে পেছন থেকে ডাকলো। আমি পেছনে তাকাতেই দেখি সিনথিয়া। হাই, কেমন আছেন? ভালো, কিন্তু কিন্তু কি? না মানে আপনি হয়ে গেলাম কখন? ও সরি, তুমি? তা শুনলাম তোমার বান্ধবীকে নাকি খুঁজে পাচ্ছ না, এটা কি সত্যি? হ্যাঁ, জানি না কে কিডন্যাপ করেছে। ও, সিনথিয়ার সাথে কথা বলার সময় আমার ফোনে একটা মেসেজ এলো। আমি মেসেজটা দেখে তাড়াতাড়ি কলেজ থেকে বের হয়ে গেলাম। তারপর বাসায় চলে এলাম। মেসেজটা ছিল, স্যার আমি মাহমুদ। একটু আগে আমরা আপনার লোকেশন জানতে আপনার ফোন ট্র্যাক করতে চাইছি। আপনাদের কম্পিউটার পর্দায় দেখতে পাই YE00S নামে একটা ডিভাইস আপনার লোকেশন ট্র্যাক করতে চাইছে। আশা করি আপনি সতর্ক থাকবেন। এটা দেখে আমি বাসায় চলে আসি। আমি জানি কে আমার ফোন ট্র্যাক করতে পারে, তাও ঠান্ডা মাথায় বসে থাকলাম। সাকিবকে ফোন দিলাম। কি অবস্থা, সুলতানকে আনতে পারবি তো? হ্যাঁ পারবো। একদিন শেষ, আর 6 দিন আছে। রাখলাম। সাকিবকে কিছু বলতে না গিয়ে ফোন কেটে দিলাম। কলেজে যাওয়া, বাসায় আসা নিয়ে চলে গেল আরও 5 দিন। সুলতান আর 2 দিনের মধ্যে দেশে আসবে, তাই আমি রাশেদকে সব কিছু বুঝিয়ে দিলাম কি করতে হবে। সুলতানকে এমনিতেই দেশে আনা যাবে না, তাই সাকিব সুলতানকে দেশে আনার জন্য একটা প্ল্যান বানালো। সেটা হলো সাকিবের বিয়ে করার মতো অনুষ্ঠান করবে, মানে সুলতান মনে করবে সাকিবের বিয়ে হচ্ছে। সাকিব সুলতানকে বিয়ে দেখিয়ে দেশে আনবে। তাই আজ সাকিবের সব কাজ শেষ, শুধু সুলতানের দেশে আসা বাকি। আজ সাকিবের নিয়ে নাটক করে সাজানো সুলতানের বিয়েতে অবশ্যই আসবে। যতই হোক, সাকিব সুলতানের জন্য যা করেছে সেটা আর কেউ করবে না। দেশের এত বড় একজন মাফিয়া কিংকে যে বিশ্বাসঘাতকতা করে মেরে দিয়ে সুলতানকে এদেশের কিং বানিয়েছে, সে বিয়েতে অবশ্যই সুলতানের আসতেই হবে। আজ সুলতান দেশে আসছে সাকিবের বিয়েতে, কিন্তু সুলতান জানে না তার সাথে আজ কি হতে পারে। সুলতান নিজে হেলিকপ্টার নিয়ে সাকিবের বাড়ির ছাদে নামছে। চারপাশে শোঁ শোঁ বাতাস বইছে। এটা সুলতানের হেলিকপ্টারের পাখার বাতাস। সুলতান ছাদে পা দেওয়ার সাথে সাথে প্রায় 100 গাড়ি সাকিবের বাড়ির চারপাশে ঘিরে ধরল। এগুলো আর কারো নয়, সুলতান ও সাকিবের লোক। সুলতান হেলিকপ্টার থেকে নেমে সাকিবের বাসায় প্রবেশ করলো। সুলতান আসছে শুনে আরকে নিজের লোকগুলোকে নিয়ে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য সাকিবের বাসা, কিন্তু আরকে জানতো না সাকিব এখানে একটা চাল চেলে রেখেছে। আরকে এর গুপ্তচর খবর দিল সাকিবের বাড়ির চারপাশে 100 জন গান নিয়ে দাঁড়িয়ে আছে, আর সুলতানের পাশে আছে 5 জন যারা বুলেটের গতিতে কাজ করে। আরকে কিছু না ভেবে গাড়ি নিয়ে একা চলে এলো সাকিবের বাসায়। আরকে মাস্ক পরেছিল। সাকিবের বিয়ে বলে কথা,
অনেক মেহমান, সবাইকে চেকিং করে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। অবশ্য সবাই মাস্ক পরেনি, কেউ পরেছে আবার কেউ পরেনি, কিন্তু আর কে ঠিকই পরেছে। করোনা বলে একটা মহামারী ভাইরাসের কথা আছে। আর কে মাস্ক পরে গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকতে গার্ড চেক করলো, তারপর ভিতরে ঢুকলো। সব ঠিকঠাক। আর কে ফোন বের করে সাকিবকে ফোন দিয়ে ছাদে যেতে বলল, যদিও সাকিব এখনো জানে না তার বোনকে কিডন্যাপ করেছে আর কে। সাকিব ছাদে গেল, ওখানে আগে থেকেই আর কে দাঁড়িয়েছিল। সাকিব যেতেই দেখলো কেউ একজন ওখানে আগে থেকে দাঁড়িয়ে আছে। সাকিব অবশ্য জানে সে কে, কারণ নাম্বারটা সাকিব চেনে। এই নাম্বার থেকে সাকিব আদেশ পাচ্ছিল কি করতে হবে আর কি হবে আর কি হবে না। সাকিব বুঝে গেল এটা আর কেউ নয়, সেই কিডন্যাপার। সে সাকিবের বোন মারিয়াকে কিডন্যাপ করেছে। সাকিব ছাদে এসে কাশি দিল যাতে ছাদের কিডন্যাপার সাকিবের দিকে তাকায়। কিডন্যাপার সাকিবের দিকে তাকাতেই সাকিব কিডন্যাপারের দিকে গুলি ধরলো, কিন্তু সাকিব জান না কিডন্যাপার কি। কে তুই আর আমার বোন কোথায়? আছে আছে, তুই তোর কথা রাখলি, আমিও তো তোর কথা রাখবো, তাই না? তোর গলার আওয়াজটা কেন জানি আগে কথা শুনেছি। তোর চেহারা দেখা, মাস্ক খুল। মাস্ক খুললেই তো তুই পায়ে পড়বি। শালা, গান আমার হাতে, ট্রিগার টিপলেই তুই শেষ। তাও ভয় না পেয়ে আর উল্টাপাল্টা বকছিস। গান তোর হাতে, কিন্তু কন্ট্রোল আমার হাতে। মানে? আমার কিছু হলে তোর বোন শেষ। বল আমার বোন কোথায়? আছে আমার লোকের হাতে। এখন যে আমি বলবো তুই তাই করবি। ফোন দে সুলতানকে, এখানে আসতে বল। সুলতান তোকে মাটি চাপা দিয়ে দিবে। ওটা পরে দেখা যাবে, আগে ফোন দে। সাকিব সুলতানকে ফোন দিয়ে ছাদে আনলো। সুলতানের সাথে 5 জন গার্ডও আছে। সুলতান ছাদে সাকিব ছাড়া অন্য কাউকে দেখে কে সে জানতে চাইলো। সাকিব বলল, একটা কিডন্যাপার, সে আমার বোনকে কিডন্যাপ করেছে। এর কথায় আপনাকে মানে সুলতানকে দেশে আসতে হলো। আজ আমার বিয়ে নয়, এর জন্য আপনাকে দেশে আনতে নাটক সাজানো হয়েছে। বাহ, আমার লোক এত বড় নাটক সাজালো, তাও আমাকে না জানিয়ে তা কেমনে হয়? সরি ভাই। তা তোর চেহারাটা তো দেখা। দেখবি তাহলে? দেখ। আর কে? আর কে? তুই তো মরে গিয়েছিলি, তাহলে? আমাকে মারা এত সোজা না। তাহলে তুই এখন আমার হাতে মরবি। আর তোর বোন আমার লোকের হাতে মরবে। না, আমার বোনের কিছু করবি না, তোকে আমি ছেড়ে দিব। কিন্তু আমি ছাড়বো না। তুই কি আমাকে ছাড়বি না? বরং আমি তোকে ছাড়বো না। মানে? খুব সোজা, আজ তোকে এখানেই মেরে দেব। পারবি না রে, তোর চেষ্টা কখনো পূরণ হবে না। সেটা আমি দেখব। যাই হোক, গেলাম বলেই ছাদ থেকে চলে আসতে লাগলাম। সুলতানগুলি ধরলো আমার দিকে। আমি আবারও সুলতানের দিকে ঘুরলাম আর সাকিবকে বললাম, আমার কিছু হলে তোর বোন শেষ। এখন আমি যাব কি না যাব ওটা তুই বুঝিস। সাথে সাথে সাকিব সুলতানকে গুলি ধরলো। এটা দেখে সুলতান অনেক রেগে গেল, আবার হাসতেও লাগলো। সাকিব এসব না বুঝে হাসার কারণ জানতে চাইলো। সুলতান যা বলল তাতেও আমি অবাক। সুলতান বলল, এটা সুলতান নয়, সুলতানের মুখোশ পরে সুলতানের লোক এসেছে। এই বলে মাস্ক খুলে ফেললো। যা দেখে আমরা সবাই অবাক। লোকটা কাকে যেন ফোন দিল। 2 মিনিট পর 2টা হেলিকপ্টার আসলো আর হাসতে হাসতে বের হলো সুলতান। সাকিবকে বলল, আমি জানতাম তুই এমন কিছু করবি, কারণ যে নিজের লোকের সাথে বেইমানি করতে পারে সে আমার সাথে কেন নয়? আমি জানতাম আজ তোর বিয়ে নয়, আমাকে এখানে আনার একটা চাল, যেটা তোর কোনো লোক আমাকে বলেছে। জানিস কে বলেছে? কে? তোর খুব ভালো কাছের লোক রিপন আমাকে বলেছে। কি? আমার ভাইয়ের যত মানুষ আমার সাথে বেইমানি করলো? ভাইয়ের মতো? হ্যাঁ, ভাইয়ের মতো ছিল, কিন্তু তুই কারোর কাছে ভাই ছিলি, আর কে তোকে ভাইয়ের মতো দেখতো। তুই তার সাথে বেইমানি করলি। এখন একটা ভালোই হয়েছে, 2 জনকে একসাথে মারতে পারবো। 2 জনকে একসাথে মারবি মানে? তুই যাকে মারতে গিয়েও বেঁচে যাই, তাকে আর তোকে একসাথে খতম করে দেব, তাও তোর ছাদে। দেখলি তো, যার জন্য চুরি করলি সে বলছে চোর। বোস ঠেলা। সাকিব চুপ করে আছে। তোদের আজকে শেষ দিন, এখানেই তোদের মাঠে চাপা দিয়ে দিব। 2 মিনিট সময় দে আমাকে, আমি আর কে সাথে একটু কথা বলতে চাই। ওকে, শুধু 2 মিনিট। সাকিব আমার কাছে আসলো আর আমাকে বলল, ভাই, জীবনে সবচেয়ে বড় ভুল করেছি আপনার সাথে বেইমানি করে, আর এই বেইমানটার সাথে হাত মিলে। আমি জানি আমি আপনার কাছ থেকে ক্ষমা চাওয়ার কোনো মুখ রাখিনি, আর আমি ক্ষমা চাইও না, কারণ সেই মুখ আমার নেই। আপনি চাইলে নিজ হাতে আমাকে গুলি করতে পারেন, কিন্তু প্লিজ আমার বোনকে ছেড়ে দেন, প্লিজ ভাই। দেখলি তো, যার জন্য এত কিছু করলি সে আজ তোকে মারতে চায়। কিন্তু বল, আমি কি তোদের কখনো মেরেছি বা তোদের বিরোধী হয়ে কিছু করেছি? তোরা যা বলেছিস তোদের জন্য আমি তো করেছি, কিন্তু তুই আমাকে মারার সাহস কিভাবে পেলি? ভাই, আপনি নিজ হাতে আমাকে মেরে দিন,
কিন্তু এই বেইমানের হাতে আমি মরতে চাই না। প্লিজ ভাই, আমাকে আপনি মেরে দিন, তাও আমার বোনকে ছেড়ে দিন। তোরা আমার ভাই ছিলি, কত ভালোবাসতাম তোদের। এমনও অনেক মিশন করেছি তোদের ছাড়া, তোরা বিপদে পড়তে পারিস বলে, আর তোরাই আমাকে ছুরি মারলি। ভাই অনেক বড় ভুল করেছি। যা, তোর যা ইচ্ছে। সুলতানকে কি বলবি দেখ। সাকিব সুলতানের কাছে গেল, আর সুলতান সাকিবকে বলল, কি ক্ষমা করেনি? করবেও না, কারণ তুই একটা বেঈমান। বল, তোদের মাঝে কে আগে মরবি? আমি। গুড, তুই আগে মরবি, কিন্তু আমি উল্টোটাই করি। যে আগে বলবে সে পরে, আর যে পরে বলবে সে আগে। সেই হিসেবে তুই নয়, আর কে আগে মরবে? এই বলে সুলতান আমাকে শ্যুট করলো, কিন্তু গুলিটা আমার গায়ে না লেগে পাশ কেটে দেওয়ালে লাগলো। সুলতান যখন শ্যুট করতে যাবে তখন সাকিব সুলতানকে ধাক্কা দেয়। আমি আমার শার্টের একটা বাটন ক্লিক করলাম। ওটা বাটন ছিল না, ওটা একটা সুইচ ছিল, যেটা আমার আগে থেকে প্ল্যান করা ছিল। ক্লিক করতেই 10টা হেলিকপ্টার থেকে শ্যুট হতে লাগলো। আমি সাকিবকে দৌড়ে গিয়ে শুইয়ে দিলাম। 10 সেকেন্ড পরে সবার লাশ ছাদ ভারী হয়ে গেল, পুরো ছাদ রক্তে লাল হয়ে গেল। এখন মাত্র 3 জন লোক আমার ছাদে দাঁড়িয়ে আছে, আমি, সাকিব আর সুলতান। আমার প্ল্যান ছিল ছাদে যারা থাকবে তাদেরকে সবাইকে শ্যুট করা হবে, আমি আর সুলতান ছাড়া। কিন্তু আমি সাকিবকে ধরে রেখেছি, তাই কেউ শ্যুট করেনি। আমাদেরকে মাঝে হেলিকপ্টার থেকে নেমে আসলো মাহমুদ, রাশেদ। তারা এসে আমার সামনে এসে আমাকে স্যালুট করলো। কাজের সময় সবসময় তারা আমাকে সিনিয়র হিসেবেই রেসপেক্ট করে, যদিও তারা আমার বন্ধু। তারা এসে আমার পাশে দাঁড়ালো। হেলিকপ্টারে যারা ছিল তারা সবাই সাব শুটার, তাই কারো টার্গেট মিস হয় না। সুলতান এই অবস্থা দেখে অনেক ভীত হয়ে গেল। আমি সুলতানের কাছে গিয়ে বললাম, দেখলি তো কার কাছে কে হেরে গেছে? বল, তোর কি চাই? তুই যা চাইবি তাই পাবি, বিনিময়ে আমাকে ছেড়ে দিবি। ওকে ডান। সুলতান চুপ হয়ে আছে। তাহলে আমি যা চাইবো তুই তাই দিবি? হুম। আমি রাশেদকে একটা ইশারা করলাম, সে চলে গেল তার কাছে। আমি সুলতানকে বললাম, বেশি কিছু চাই না, শুধু টাকা আর হিসাব চাই। দিবি তো? দিব। বল কত লাগবে? আগে হিসাব দে। বল, কিসের হিসাব? বাংলাদেশে তোর অবৈধ কি কি কাজ চলে, আর কত টাকা আসে ওখান থেকে? এখানে বেশি কিছু নেই, তোর ভয়ে তেমন কিছু এখানে রাখিনি। যা আছে দুবাই, মালয়েশিয়াতে আছে। সেখানে কি কি আছে? 5টা অস্ত্রের গোডাউন, 10টা ড্রাগস ফ্যাক্টরি, 3টা ভেজাল ওষুধের ফ্যাক্টরি, আর নারী পাচার করার জন্য 4টা গোডাউন। এত বেইমানি কাজ করিস কিভাবে? কেউ বাধা দেয় না? কে বাধা দিবে? এমপি, মন্ত্রী সবাই আমার কাছে বিক্রি হয়ে গেছে রে। কিন্তু আমি বিক্রি হব না, আজ তুই শেষ। তুই আমাকে বলছিস টাকা পেলে আমাকে ছেড়ে দিবি? ওকে, আমি আমার কথা রাখলাম। যা, তোকে ছেড়ে দিলাম, কিন্তু এরা কি করবে সেটা আমি জানি না। তোর কোনো শেষ ইচ্ছা থাকলে বল। কে তুই? আমি তোর আসল পরিচয় জানতে চাই। ওকে শোন তাহলে। তার কানের কাছে গিয়ে আমার পরিচয় দিলাম। আমার পরিচয় পেয়ে তার চোখ দিয়ে রক্ত বের হতে লাগলো। স্যার, এটা কি হচ্ছে? ভয় পাচ্ছে আমার আসল পরিচয় পেয়ে? এর তো অবস্থা খারাপ, মারা যাবে। তোমাদের রাগ থাকলে শ্যুট করতে পারো। আমার বলতে দেরি হলো, কিন্তু শ্যুট করতে দেরি হলো না। রাশেদ, মাহমুদ দুজনে একসাথে শ্যুট করলো। দেহ থেকে বের হয়ে গেল সুলতানের প্রাণ। আমি রাশেদকে বললাম, কাজ হয়েছে কিনা? রাশেদ বলল, হয়েছে। কাজটা ছিল ভিডিও করা। সুলতান যে যে কথা বলবে সব ভিডিও করা হলো, যাতে ভিডিওগুলো দেখে মানুষ বুঝতে পারে সুলতান কতটা খারাপ। শেষ করে দিলাম সুলতানের ইতিহাস। এইভাবে শেষ হয়ে গেল সুলতান। সাকিব মাথা নিচু করে কান্না করছে। আমি তার কাছে হাত দিয়ে বললাম, কি হয়েছে তোর, কান্না করছিস কেন? ভাই আমাকে মাফ করে দিন। পেলি তো বেইমানির ফল। ভাই অনেক বড় ভুল করেছি। আমি মারিয়াকে আনতে বললাম। মারিয়া এসেই আমাকে জড়িয়ে ধরলো। কি পাগলামো করছো? তোমার ভাই। তো কি হয়েছে? আর ওকে আমার ভাই বলতেও ঘৃণা হচ্ছে। বেঈমান কখনো আমার ভাই হতে পারে না। সরি রে, ক্ষমা করে দিস বোন, আমি বুঝতে পারিনি। আমি ক্ষমা করার কে? যার কাছে অপরাধ করছো তার কাছে ক্ষমা চাও। ভাই মাফ করে দিয়েন প্লিজ, আর জীবনেও এমন করব না। আপনি বললে আমার বোনকে নিয়ে দেশ ছেড়ে চলে যাব। দেশ ছেড়ে গেলে তুই একা যাবি, মারিয়া যাবে না। আর তুই সুলতানকে ধাক্কা না দিলেও চলতো। আমি লাইফ জ্যাকেট পরেছিলাম। প্লিজ মাফ করে দাও ভাইয়াকে। ওকে, মাফ করলাম, তবে আজ থেকে সাধারণ জীবনযাপন করতে হবে। ভাই আমি পারবো, যদি আপনার কাছে একটু আশ্রয় দেন তাহলে সারা জীবন আপনার সেবা করে যাব। প্লিজ ভাই। কোনো বেঈমানকে আমি আমার সাথে রাখি না। আর একটা কথা, আবির মরেনি, সে এতদিন তোর সাথে কাজ করছে, যা তুই জানিস না। কি? চললাম, ভালো থাকিস। আর হ্যাঁ শোন, সাকিব আমার কাছে আসলো, তার কানে কানে বললাম, মারিয়া কিন্তু আমার ভালোবাসা খেয়াল রাখবি। আর তুই আমার কাছে আশ্রয় চেয়েছিস না, যা, আজ থেকে মারিয়াকে দেখাশোনা করার দায়িত্ব তোর। ভাই ও আমার বোন হয়।
তাই ওর সাথে বেইমানি করতে পারবি না, তাই এটা তোকে বললাম। ওকে ভাই, পারবো। তোমরা সবাই নিচে যাও, আর আমি সাকিবকে ক্ষমা করে দিয়েছি। সবাই নিচে চলে যাচ্ছে, সাথে মারিয়াও। আমি আস্তে আস্তে করে মারিয়ার হাত ধরে তুললাম। তুমি কোথায় যাচ্ছ? তুমিই তো বললে সবাইকে নিয়ে চলে যেতে। সবাইকে বলছি, তোমাকে না। মানে? মানে হলো তোমার সাথে একটু রোমান্স করবো এখন। একদম না। না তাই বলে মারিয়ার দিকে এগোতে লাগলাম, আর মারিয়া পেছাতে লাগলো। এইভাবে যেতে যেতে মারিয়া দেয়ালের সাথে লেগে গেল। আমি মারিয়ার সামনে, মারিয়ার ঠোঁটগুলো আমার টানছেই, আর ঠোঁটের কাছে যেতে মারিয়া চোখ বন্ধ করে ফেললো। গরম শ্বাস আমার মুখে পড়ছে। আমি আরো একটু কাছে গেলাম।